আচ্ছা ঠিক আছে, আই গেস রেকর্ডিংও স্টার্ট হয়ে গেছে। তো তাহলে যেটা বলতেছিলাম, গতদিন আমরা কমিউনিকেশন সিস্টেমের জিনিসপত্র দেখা শুরু করছিলাম, ইনফরমেশন নিয়ে কথাবার্তা বলছিলাম। আমাদের ইনফরমেশন কি কি টাইপের হতে পারে, আমাদের ইনফরমেশন সোর্স গুলো আর কি কি রকম সেগুলো দেখেছিলাম। মানে কি কি ধরনের হতে পারে ইনফরমেশন সোর্স, স্পিচ, টেক্সট, ইমেজ বা ভিডিও। আর এরপরে মূলত আমরা যেটা দেখতেছিলাম, এরপর আরো কথাবার্তা বলেছি আমরা মাঝখানে। আর মূলত যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে ইনফরমেশন থিওরি। যে এই যে ইনফরমেশন কথাটা বলতেছি, এটা আমরা বলতে আসলে কি বোঝাই, বা ইনফরমেশন আমরা মেজার করবো কিভাবে, মাপবো কিভাবে। তো এই রিলেটেড জিনিসপত্রকে আমরা ইনফরমেশন থিওরির ভেতরে ইনক্লুড করি। ঠিক আছে, মানে ইনফরমেশন জিনিসটা তো অনেকটা অ্যাবস্ট্রাক্ট, যে আহ, মানে ইনফরমেশন বলতে আসলে আমরা কি বুঝি। তো এটাকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করার ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে ইনফরমেশনটা প্রবাবিলিটির সাথে রিলেটেড। হ্যাঁ, যে কোনো একটা ইনসিডেন্ট যে ঘটবে, হ্যাঁ, তার প্রবাবিলিটির সাথে ইনফরমেশনটা রিলেটেড। তো যদি এমন হয় যে একটা ইনসিডেন্ট পুরোপুরি সার্টেইন, সার্টেইন ইনসিডেন্ট মানে হচ্ছে যে আমরা কনফার্ম জানি যে ওটা আসলে ওরকম, তো তখন বলতেছিলাম যে সেখানে আসলে কোনো ইনফরমেশন থাকে না। হ্যাঁ, যে ইনসিডেন্টটা একদম সার্টেইন, মানে একদম জানা কনফার্ম ঘটনা, সেখানে কোনো ইনফরমেশন থাকে না। মানে অনেকটা এরকম, সার্টেইন ইনসিডেন্ট হলে ওটা তো আমাদের জানার কোনো আগ্রহ নাই, তাই না, জানি তো, কাজেই ওখানে আসলে কোনো ইনফরমেশন নাই। তো যে ইনসিডেন্টে একটা প্রবাবিলিস্টিক ভ্যালু আছে, হ্যাঁ, যে হয়তো 0.5, মানে ঘটার সম্ভাবনা 50%, তো ওইখানে কিছু ইনফরমেশন থাকবে, মানে ঘটতে পারে নাও ঘটতে পারে এরকম। তো এটার উদাহরণ দিতেছিলাম যে, মনে করেন যে বলতেছিলাম যে যে কোন ফিক্স কোন ঘটনার কথা যদি আমরা বলি, যে সূর্য পূর্ব দিকে উঠে, এই টাইপের কথাবার্তা যদি আমরা বলি, তো এটা যেহেতু জানা একটা ব্যাপার, এখানে আসলে কোনো ইনফরমেশন নাই। যখন একটা প্রবাবিলিস্টিক ঘটনা থাকবে, সেই প্রবাবিলিটির সাথে ইনফরমেশন ডিপেন্ড করবে। হ্যাঁ, তো সেটাই বলতেছিলাম যে একটা ঘটনা ঘটার আনসার্টেনিটি যত বেশি হবে, তার ইনফরমেশন কন্টেন্ট তত বেশি হবে। আর আনসার্টেনিটি যত কম হবে, সেখানে ইনফরমেশনও তত কম হবে। ঠিক আছে, কাজেই প্রবাবিলিটির সাথে রিলেট করতে পারি আর কি, যে আমাদের প্রবাবিলিটি যত বেশি মানে ঘটনাটা তত সার্টিন। সার্টিন মানে সেখানে ইনফরমেশন আসলে কম। আর প্রবাবিলিটি যদি কম হয়ে থাকে, তাহলে ঘটনাটা লেস সার্টেইন, কাজে সেখানে ইনফরমেশন আসলে তত বেশি। তো এরকম একটা রিলেশন আমরা এস্টিমেট করতে পারি যে ইনফরমেশনটা আসলে প্রবাবিলিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, আচ্ছা। তো এইবার যদি আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আনতে চাই, তাহলে আমরা ইনফরমেশন মেজার করার জন্য যে ইকুয়েশনটা ব্যবহার করি, তো সেখানে বলতেছিলাম এনট্রপির কথা। যে এনট্রপি দিয়ে আমরা আসলে চাইলে ইনফরমেশন মেজার করতে পারি। হ্যাঁ, এনট্রপি দিয়ে ইনফরমেশন মেজার করতে পারি। তো এনট্রপির ডেফিনেশন তাহলে কি? এনট্রপির ডেফিনেশন হচ্ছে ইনফরমেশনের সাথে রিলেট করে আমরা দিই। হ্যাঁ, এনট্রপির ডেফিনেশন হচ্ছে এরকম, যদি আমি একটু লিখতে চাই। আমরা এনট্রপির কথা বলছিলাম, এনট্রপি শব্দটা আমরা ব্যবহার করি হচ্ছে ইনফরমেশন মাপতে, যে কত খানিকটা ইনফরমেশন আছে। হ্যাঁ, তো ওইটাই আমরা বলি হচ্ছে এনট্রপি। এনট্রপি যদি সহজ সংজ্ঞা আমরা বলতে চাই, এনট্রপি মানে হচ্ছে ইনফরমেশন কন্টেন্ট অফ আ সোর্স। লিখি আমি আবার একটু একটু করে। এনট্রপির সহজ মানে হচ্ছে ইনফরমেশন কন্টেন্ট। আপনাদের কোনো কোয়েরি থাকলে কিন্তু আমাকে জিজ্ঞেস করিয়েন, হ্যাঁ, কোনো কিছু নিয়ে কনফিউশন বা কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে জিজ্ঞেস করিয়েন। তো এনট্রপি হচ্ছে ইনফরমেশন কন্টেন্ট অফ আ সোর্স। তো এনট্রপিকে আমরা যেভাবে ডিফাইন করি, এনট্রপিকে আমরা লিখি হচ্ছে এইচ দিয়ে। এনট্রপিকে আমরা লিখি হচ্ছে এইচ দিয়ে। তো এনট্রপিকে আমরা এইভাবে করে লিখতে পারি যে কোনো একটা ইনসিডেন্ট যদি হয় এক্স, তো সেই এক্স এর কোরেসপন্ডিং অনেকগুলো ইনসিডেন্ট তো থাকতে পারে ঘটার। মানে মনে করেন এক্স টাকে আমরা একটা র্যান্ডম ইনসিডেন্ট হিসেবে বললাম, একটা র্যান্ডম ভ্যারিয়েবল আকারে বললাম যে এক্স টা হচ্ছে ছক্কা চালার ইনসিডেন্ট, এই টাইপের। হ্যাঁ, আমরা ছক্কা চাললে সেখানে কি কি ঘটনা ঘটতে পারে, সেখানে এক, ছক্কা বলতে ওই যে ডাইস আর কি, যেটা আমরা বুঝি লুডোর ছক্কা আর কি।
তো এক্সটা হচ্ছে একটা র্যান্ডম ইনসিডেন্ট, ঠিক আছে, বা একটা র্যান্ডম ভ্যারিয়েবল আমরা যদি বলতে চাই। তো এক্সটা যদি একটা র্যান্ডম ভ্যারিয়েবল হয়, মনে করলাম এক্সটা হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, হ্যাঁ, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল যদি স্পেসিফিক্যালি বলতে চাই। ডিসক্রিট মানে স্পেসিফিক কিছু ঘটনা সেখানে ঘটতে পারে। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল মানে কিরকম, যে এক্সটা হতে পারে, যেমন যদি আমি এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে এক্সটা হতে পারে, আমি ডেফিনেশন লিখতেছি এনট্রপি, তার আগে একটু আগে র্যান্ডম ভ্যারিয়েবল বলতে কি বুঝি সেটা বলে নেই, তারপরে আমি এনট্রপি ডেফিনেশন লিখতেছি, হ্যাঁ। তো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল মানে যেটা বললাম যে এক্সটা হতে পারে দ্য ইনসিডেন্ট অফ রোলিং আ ডাইস, যদি এক্সাম্পল দিতে চাই, ইনসিডেন্ট অফ রোলিং আ ডাইস, আচ্ছা, ছক্কা চালার ঘটনা। তার মানে এই এক্স এর ভেতর কি কি হতে পারে, মানে এক্স এর ভেতর কি কি থাকতে পারে বলেন তো, কি কি ঘটতে পারে আসলে? হ্যাঁ, একটু বলেন ভাই। স্যার 1 থেকে মানে 1 থেকে 6 পর্যন্ত আসবে। 1 থেকে 6 যেকোনো কিছু পর্যন্ত পড়ার। যে কোনো কিছু পড়ার একটা ব্যাপার, তাই না? তো মনে করেন আমরা সেই ঘটনাগুলোকে স্মল এক্স এ রিপ্রেজেন্ট করতেছি, এক একটা ইনসিডেন্টকে স্মল এক্স এ রিপ্রেজেন্ট করতেছি এবং তাদেরকে একটা ভ্যালু অ্যাসাইন করতেছি। Let's say মনে করেন এক্স সমান যদি আমরা 1 বলি, তার মানে হচ্ছে ছক্কায় 1 উঠছে, হ্যাঁ। ধরেন যদি আমরা এক্স সমান 2 বলি, তাহলে আমরা বুঝাবো যে ছক্কায় 2 উঠছে। এরকম 6টা ঘটনা ঘটতে পারে, তাই না? এক্স সমান 1 2 3 4 5 6, 5, আর ধরেন x সমান 6। তো এদের করেসপন্ডিং একটা প্রবাবিলিটিও থাকবে, যে এই প্রবাবিলিটি অফ x সমান 1, এইটার প্রবাবিলিটি কত হবে বলো তো? ছক্কাটা আনবায়াসড হয়। আনবায়াসড মানে ছক্কায় কোনো ঝামেলা নেই, ফেয়ার একটা ছক্কা, কোনো দিক ভারী টারি করে নেই। তাহলে 1 পড়ার প্রবাবিলিটি বা 2 পড়ার প্রবাবিলিটি সবগুলো ইকুই প্রবাবল হবে, তাই না? ইকুই প্রবাবল মানে হচ্ছে যদি বলতে চাই সমান সমান প্রবাবিলিটিতে পড়বে আর কি, তাই না? কাজে এগুলো সব 1/6 করে আসবে, একদম সহজভাবে বলবো যে 1 পড়ার প্রবাবিলিটিও 1/6, 2 পড়ার প্রবাবিলিটিও 1/6, এরকম সবগুলো ঘটনা ঘটার প্রবাবিলিটি 1/6 করে হবে, তাই না? এরকম সবগুলো ঘটনা ঘটার প্রবাবিলিটি হবে হচ্ছে 1/6 করে। তার মানে এইটাই হচ্ছে গিয়ে, যদি আমি বলতে চাই, এটাই হচ্ছে একটা র্যান্ডম ইনসিডেন্ট, হ্যাঁ, একটা র্যান্ডম ভ্যারিয়েবল দিয়ে আমরা একটা ইনসিডেন্টকে এইভাবেই ডিফাইন করতে পারি। তো এখানে কত খানিকটা ইনফরমেশন আছে সেটা যদি এখন আমরা মাপতে চাই, তখন আমরা হচ্ছে ওই এইচ এক্স এর হেল্প নিই। আচ্ছা, এক্সকিউজ মি, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এরকম একটা ইনসিডেন্টকে আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পারি, কোন একটা র্যান্ডম, তাহলে এক্সটাকে আমরা এখানে একটা র্যান্ডম ভ্যারিয়েবল বলতেছি, যেটা দিয়ে আমরা একটা ইনসিডেন্টকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করলাম, সংখ্যা টংখ্যা দিয়ে লিখে ফেললাম আর কি, হ্যাঁ। তো এরকম সংখ্যা দিয়ে লিখে ফেললে এই যে ইনসিডেন্টটা ঘটলো, তো তার জন্য আমরা ওই প্রবাবিলিস্টিক হিসাব করতে পারবো, হ্যাঁ। তো তাহলে এইখানে কত খানিকটা ইনফরমেশন কন্টেন্ট আছে সেটা যদি আমরা মাপতে চাই, আমরা হচ্ছে এইচ ইউজ করব, এনট্রপি ইউজ করব। তো এনট্রপির ডেফিনেশন হচ্ছে এরকম, মাইনাস পিআই, আচ্ছা মাইনাসটা পরে দিই। আমরা যেটা বলছিলাম যে ইনফরমেশন কন্টেন্টটা প্রবাবিলিটির ইনভার্সলি প্রপোর্শনাল। তো আমরা যেটা করি এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখি, লগ অফ 1/pi।
হ্যাঁ, তাহলে এই যে ইনভার্সলি প্রপোর্শনাল মানে পিআইটা যে ছিল তার ইনভার্সলি প্রপোর্শনাল তার সাথে আমরা লগকে আনতেছি। ঠিক আছে, এইচ এক্স যেটা এই পিআই এর মানে কি, পিআই এর মানেও বলতেছি। এই পিআই মানে হচ্ছে এগুলো এই যে এক একটা এক্স এর ভ্যালু মানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলোর এক একটার ভ্যালু। ঠিক আছে, আচ্ছা আর তার সাথে হচ্ছে আমরা পিআই কে গুণ করব, পিআই লগ ওয়ান বাই পিআই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাহলে যেটা বলতে যাচ্ছে এই সবগুলোকে তারপর আমরা হচ্ছে সাম করবো আর কি, মানে যোগ করে ফেলবো। এখানে আয়ের ভ্যালু হচ্ছে ওয়ান থেকে যতগুলো আমাদের হতে পারে, মনে করেন ওয়ান থেকে বা যত খানিকটা আমাদের হতে পারে, আমরা যে ইনসিডেন্ট গুলোকে ডিফাইন করছি মনে করলাম ওয়ান থেকে এন পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা আবার তাহলে আমি একটু বলি এই এইচ এক্স দিয়ে আমরা কি বুঝালাম। এক্সটাকে নিচে নিয়ে আসি। এই এইচ এক্স টা হচ্ছে আমাদের এনট্রপি। তো এনট্রপি কি জিনিস? এনট্রপি হচ্ছে একটা সোর্সে কত খানিকটা ইনফরমেশন কন্টেন্ট আছে সেটা মেজার করার একটা উপায়। তো আমরা আগে দেখেছিলাম যে ইনফরমেশন যে আমরা মেজার করব সেখানে প্রবাবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল হতে হবে, ওয়ান বাই প্রবাবিলিটি থাকতে হবে। এই জন্য এইচএক্স কে আমরা যেভাবে ডিফাইন করতেছি এইটা সমান সমান মানে এটা ছিল হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু, একটু আমি লিখতে চাই, ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি এরকম ছিল, তাই না? তো এই তো যতগুলো আমাদের ঘটনা ঘটতে পারে তার সাথে রিলেটেড মানে ওয়ান বাই পিআই। তো এখানে যখন আমরা ইকুয়াল সাইন নিয়ে আসতেছি তখন আমরা এখানে লগ নিয়ে আসতেছি। ইকুয়াল সাইন যখন নিয়ে আসতেছি তখন এখানে একটা লগ নিয়ে আসতেছি আর সাথে সামনে একটা পিআই গুণ করে দিচ্ছি আর সবগুলোকে তারপর আমরা সাম করতেছি। হ্যাঁ, যে আই এর ভ্যালু ওয়ান থেকে এন পর্যন্ত বা যতখানি। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা এই যে ছক্কা চালার ইনসিডেন্টের কথা বললাম এটার জন্য যদি আমরা ইনফরমেশন কন্টেন্ট মেজার করতে চাই, এই এই যেটা আছে এটার জন্য মেজার করতে চাইলে তাহলে ঘটনাটা হবে হচ্ছে এই টাইপের। এই সিস্টেমটার জন্য যতগুলো প্রবাবিলিটি আছে মানে মনে করেন এটা হচ্ছে সেই পি ওয়ান, এটা হচ্ছে সেই পি টু, এখানে তো পি আই লিখতেছি তাই না, তার মানে পি ওয়ান পি টু করে আমাদের এরকম পি সিক্স পর্যন্ত আছে। এই সবগুলোকে আমরা ব্যবহার করব। এখান থেকে যদি আমরা এনট্রপি হিসাব করতে চাই, কথার কথা, এনট্রপি এইচ এক্স এটার ডেফিনেশন আমরা বলতেছি সামেশন অফ আই সমান ওয়ান থেকে এন পিআই লগ অফ পিআই ওয়ান বাই পিআই ইনভার্সলি প্রপোর্শনাল। তো আরেকটা ছোট্ট কাজ এখানে আমরা করতে পারি সেটা হচ্ছে যে আহ, এই লগ ওয়ান বাই পিআই কে আমরা মাইনাস পিআই আকারে লিখতে পারি। মানে এখানে যেই লগ ওয়ান বাই পিআইটা আছে এটাকে আমরা তো চাইলে এইভাবে লিখতে পারি লগ ওয়ান মাইনাস লগ পিআই, এইভাবে লিখতে পারি না চাইলে? লগের যে প্রপার্টি ছিল, লগের প্রপার্টি ছিল যে দুইটা জিনিস যদি গুণ আকারে থাকে মানে লগ এক্স ওয়াই যদি হয় কথার কথা, তাহলে আমরা লিখতে পারতাম লগ এক্স প্লাস লগ ওয়াই। গুণ আকারে থাকলে যোগ আকারে দুই পার্টে ভাগ করে দিতে পারতাম। আর যদি ভাগ আকারে থাকতো লগ এক্স বাই ওয়াই আমরা সেটাকে লিখতে পারতাম লগ এক্স মাইনাস লগ ওয়াই। ভাগ আকারে থাকলে আমরা বিয়োগ আকারে দুই পার্টে ভাগ করে দিতে পারতাম। এখানে সেটাই আমরা করতেছি যে লগ ওয়ান বাই পিআই এর যেই পার্টটা এই পার্টটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি লগ ওয়ান মাইনাস লগ পিআই। তার ভেতর লগ ওয়ান এর ভ্যালু তো জিরোই, আমরা তো জানি লগ ওয়ান তো জিরো, তাই না? লগ ওয়ান এর ভ্যালু হচ্ছে জিরো, কাজে এটা জিরো মাইনাস লগ পিআই বা এই পার্টটা মাইনাস লগ পিআই। ঠিক আছে, লগ ওয়ান বাই পিআই কে আমরা চাইলে মাইনাস লগ পিআই আকারে লিখতে পারি। তো তার মানে এই যে ডেফিনেশনটা আমরা লিখলাম ডেফিনেশনটাকে চাইলে একটু অন্যভাবেও লেখা যায় লগ ওয়ান বাই পিআই এটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস লগ অফ পিআই। কাজেই পিআই মানে হচ্ছে প্রতিটার জন্য প্রবাবিলিটি আর কিছুই না। তার মানে এটা এরকম যদি আমরা লিখতে চাই মাইনাস আই ইকুয়ালস ওয়ান থেকে এন, পিআইটা পিআই এর মতন ছিল এই জিনিসটাকে আমরা লিখতেছি হচ্ছে মাইনাস
লগ অফ পিআই। তো মাইনাসটাকে মনে করেন সামনে নিয়ে গেল, এই এর সামনে নিয়ে আসলো। ঠিক আছে, আমরা চাইলে এইভাবে এনট্রপির ডেফিনিশন দিতে পারি। জাস্ট একটা লাইন যদি একটু ভেঙে লিখি, তো এটার মানে হচ্ছে, তার মানে যদি আমি লিখতে চাই i সমান 1 থেকে শুরু করে n, তাহলে i সমান 1 এর জন্য আমার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি হচ্ছে 1/6। তাহলে 1/6 এটা হচ্ছে এই যে পিআই লিখলাম i সমান 1 এর জন্য, আর লগ পিআই তার মানে হচ্ছে লগ 1/6, এটা হচ্ছে i সমান 1 এর জন্য। তারপর i সমান 2 এর জন্য লিখতে হবে, কারণ সবগুলোকে তো আমার যোগ করতে হবে। i সমান, এটার সামনে একটা, আচ্ছা সবগুলোকে যোগ করতে হবে i সমান 1 থেকে n পর্যন্ত। এবার সেকেন্ডটার জন্য যদি লিখতে চাই i সমান 2, 2 এর জন্য প্রবাবিলিটি 1/6, কাজে এটার জন্য এরকম একটা টার্ম আমরা পাবো 1/6 লগ 1/6। তারপরে 3 নাম্বারটার জন্য যদি লিখতে চাই, এটার জন্য সেম প্রবাবিলিটি। এটা যেহেতু ইকুইপ্রবাবল, সুন্দর একটা ঘটনা, সবসময় এরকম ঘটনা নাও হতে পারে। তারপরেরটার জন্য 1/6। আমার কথাবার্তা বোঝা যাচ্ছে নাকি কিছুই বোঝা যাচ্ছে না? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এখানে থাকতেছে হচ্ছে লগ 1/6, মানে আমরা এই উপরের ডেফিনেশনটা ইউজ করতেছি আর কি আপাতত, 1/pi আকারে যেটা আছে সেই ডেফিনেশনটা ইউজ করতেছি, মাইনাস ছাড়ে। প্রবাবিলিটি ইনটু লগ 1 বাই, আচ্ছা সরি, মানে নিচেরটাই মাইনাসটা আমরা দিব আর কি, এখন মাইনাসটা দিই নাই। তো পিআই লগ 1/pi সবগুলো দিলাম। এবার তার সামনে একটা মাইনাস সাইন আমাদের দিতে হবে, 6টাই যোগ করলাম, যোগ করে সামনে একটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, 6টা একই টার্ম আছে, তার মানে এটা আসবে হচ্ছে 6 ইন্টু 1/6 লগ 1/6, তার সামনে একটা মাইনাস থাকবে, তাই না? 6টা সেম টার্ম আছে, এই 6টা সেম টার্মকে আমরা যোগ করতেছি, 6টা সেম টার্মকে যোগ করা মানে জাস্ট 6 দিয়ে গুণ করে দিলেই তো হয়। তার মানে আলটিমেটলি এখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে এই 1/6 কাটা চলে যাবে, এখানে থাকতেছে হচ্ছে মাইনাস লগ 1/6। তো মাইনাস লগ 1/6 কে আমরা চাইলে লিখতে পারি কিরকম, মাইনাস থাকলো, এটাকে লিখতে পারি লগ 1 মাইনাস লগ 6। তো লগ 1 এর ভ্যালু তো 0ই, তার মানে এখানে লগ 6, এটাই হচ্ছে আমাদের এন্ট্রপি। এটা হচ্ছে একটা যখন ইকুইপ্রবাবল ইনসিডেন্ট থাকে তার জন্য এন্ট্রপিটা এরকম আসবে। ঠিক আছে, এই ছক্কা চালার যেই ঘটনাটার কথা আমরা বললাম, ছক্কা চালার ঘটনার জন্য আমাদের এন্ট্রপির ভ্যালু আসবে হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে কতটুকু ইনফরমেশন আছে সেটা আমরা ম্যাথমেটিক্যালি মেজার করার ট্রাই করলাম। হ্যাঁ, এই যে ঘটনাটা আমরা করলাম, যে এখানে কত খানিকটা ইনফরমেশন আছে সেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি বের করার ট্রাই করলাম। আচ্ছা, তাহলে আই গেস কিছুটা বোঝা গেল এন্ট্রপির জিনিসপত্র। এখন এই যে এন্ট্রপি বের করলাম, এইটার ইউনিট কি? হ্যাঁ, এটার ইউনিট যদি আহ, বলতে চাই, এটা ইউনিট হচ্ছে বিটস পার স্যাম্পল। হ্যাঁ, এইচএক্স এর ইউনিট হচ্ছে গিয়ে বিটস পার স্যাম্পল। ঠিক আছে, এই যেটা পেলাম তার ইউনিট হচ্ছে বিটস পার স্যাম্পল। বিটস পার স্যাম্পল মানে এক একটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে আমার অ্যাটলিস্ট কতগুলো করে বিট লাগবে, সেটা হচ্ছে এনট্রপি থেকে আমরা পাই। তো এখানে বিটস পার স্যাম্পলের ফিলটা আর একটু ভালো পাওয়া যেত যদি আমরা সোর্স এনকোডিং বলতে একটা জিনিস আছে সেটা যদি পড়তাম। তো সোর্স এনকোডিং এ আমরা এনট্রপির জিনিসপত্র আরো ডিসকাস করি আর কি। হ্যাঁ, তো আপাতত ওইটাতে আমরা যাচ্ছি না অতটা। সোর্স এনকোডিং মানে এই এনট্রপি জিনিসটা ইউজ করা হয় যখন ডেটা কম্প্রেশন করা হয়, ডেটা কম্প্রেশনে এই এনট্রপি আইডিয়াটা অনেকখানি কাজে লাগানো হয়, তখন এই বিটস পার স্যাম্পল ফিল একটু ভালো পাওয়া যেত। আপাতত এইটুকু বুঝে নেই যে এনট্রপির জন্য আমাদের ইউনিট হচ্ছে বিটস পার স্যাম্পল। বিটস পার স্যাম্পল মানে কি, যে এক একটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগে, এটার মানে হচ্ছে হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড।
to represent each sample. ঠিক আছে, এতটুকু আপাতত জানা থাকলে অসুবিধা নেই। তো এরকম সিমিলার টাইপের ম্যাথ আপনাদের স্লাইডে করে দেওয়া আছে। যেমন আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে মনে করেন একটা বাইনারি মেমোরিলেস সোর্স এরকম বলা আছে। হ্যাঁ, আরেকটা ছোট্ট ম্যাথ একটুখানি বলি, এখানে গ্রাফ ট্রাফও আছে। আরেকটা এক্সাম্পল যদি আমি বলতে চাই, একটা বাইনারি মেমোরিলেস সোর্স। বাইনারি মেমোরিলেস সোর্স মানে কি? আমার না বুঝলে কোথাও প্রশ্ন করতে হবে কিন্তু আমাকে, হ্যাঁ, বা আপনার মনে কোনো কোয়েরি থাকলে সেটা বলতে হবে কিন্তু। একটা বাইনারি মেমোরিলেস সোর্স, তো এটার মানে হচ্ছে সহজভাবে যদি বলতে চাই, এখানে দুই রকম ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, বাইনারি যেহেতু বলছে যে হয় শুধু জিরো পড়বে আর না হলে ওয়ান পড়বে। যে এখানে আমাদের যে প্রবাবল ইনসিডেন্ট গুলো হতে পারে, এটাকে যদি আমরা এক্স দিয়ে লিখতে চাই, এক্স এর ভ্যালু হতে পারে হয় জিরো, আর নাহলে এক্স এর ভ্যালু হতে পারে হচ্ছে ওয়ান। ঠিক আছে, বাইনারি মেমোরিলেস সোর্স। তো আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রবাবিলিটি। যদি আমরা বলতে চাই, প্রবাবিলিটি হচ্ছে মনে করেন জিরো পড়ার প্রবাবিলিটিকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ, এই জিরো পড়ার যে প্রবাবিলিটি, জিরো মানে বাইনারি মেমোরি সোর্স মানে এই সোর্সটা জিরো ওয়ান জেনারেট করতে পারে, হয় জিরো জেনারেট করে না হলে ওয়ান জেনারেট করে। তো জিরো জেনারেট করার প্রবাবিলিটি মানে মনে করেন এটা আসলে একটা মেশিন টাইপের, কথার কথা আর কি, বোঝার সুবিধার্থে বলতে, যেটা হচ্ছে একটা বাইনারি মেমোরিলেস সোর্স। তো বাইনারি মেমোরি সোর্স মানে হচ্ছে হয় এটা জিরো জেনারেট করতে পারে অথবা ওয়ান জেনারেট করতে পারে, আর কিছু পারে। মানে মনে করেন এটা এরকম লম্বা লম্বা সংখ্যা হয়তো জেনারেট করতে পারে, এটা যেহেতু একটা সোর্স। মনে করেন জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ান, এরকম কিছু জেনারেট করতে পারে। হ্যাঁ, এটি হচ্ছে একটা বাইনারি মেমোরিলেস সোর্স। তার মানে এখানে দুই রকম ঘটনাই ঘটতে পারে, হয় জিরো হতে পারে অথবা ওয়ান হতে পারে, এছাড়া আর অন্য কিছু হওয়ার সম্ভাবনা নেই। তো জিরো যে জেনারেট হবে, জিরো জেনারেট হওয়ার প্রবাবিলিটি, এটা হচ্ছে মনে করেন পি। হ্যাঁ, যে প্রবাবিলিটি অফ এক্স সমান জিরো, এটাকে আমরা স্মল পি দিয়ে লিখতেছি। তাহলে এই প্রবাবিলিটি অফ এক্স সমান ওয়ান, মানে ওয়ান জেনারেট করার প্রবাবিলিটি হবে তাহলে ওয়ান মাইনাস পি, তাই না? কারণ আমরা তো জানি যে সবগুলো প্রবাবিলিটি যোগ করলে আমাদের ওয়ানের সমান আসতে হবে, তাই না? প্রবাবিলিটির যে নিয়ম, যে যতগুলো ইনসিডেন্ট থাকবে, মানে যতগুলো প্রবাবল কেস থাকবে আর কি, সবগুলো প্রবাবল কেসের প্রবাবিলিটিকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের ওয়ানের সমান আসতে হবে, তাই না? তো এরকম একটা বাইনারি মেমোরিলেস সোর্স এর জন্য যদি আমরা এনট্রপি হিসাব করার ট্রাই করি, তাহলে তাহলে তার এনট্রপি কি হবে? এটার জন্য যদি আমরা এইচ এক্স তার এনট্রপি হিসাব করি, দুই রকম জিনিসই এখানে হতে পারে ছোট। তার মানে হচ্ছে এনট্রপির ডেফিনেশন হচ্ছে সামেশন অফ পিআই লগ পিআই, সামনে একটা মাইনাস দিছি, আই সমান ওয়ান থেকে এন। তো এখানে আই সমান ওয়ান, বা ধরেন যদি জিরো আমি বলতে চাই, জিরো থেকে বলাটা এখানে ভালো হবে, কারণ আমাদের এখানে জিরো আছে। মানে ইনসিডেন্ট দুইটাকে আমরা যদি বলতে চাই, তার মানে জিরো থেকে ওয়ান পর্যন্ত, তো জিরো থেকে ওয়ান পর্যন্ত হলে মাইনাসটা দিলাম। জিরোর জন্য যদি আমরা বলতে চাই জিরো পড়ার প্রবাবিলিটি, জিরো পড়ার প্রবাবিলিটি হচ্ছে পি, তাহলে হচ্ছে পি, তারপরে তার সাথে লগ পি। পি এর ধরেন ভ্যালু যে কোনো কিছু হতে পারে, পি এর ভ্যালু 0.5 হলে ওটা একদম ব্যালেন্স প্রবাবিলিটি হতে পারে, আনবায়াসড। ধরেন এমনও হতে পারে যে জিরো পড়ার সম্ভাবনা বেশি, তো তখন ধরেন এটার ভ্যালু হয়তো 0.7 আমরা করে দিলাম। তার মানে জিরো পড়ার সম্ভাবনা আসলে বেশি, আর ওয়ান পড়ার সম্ভাবনা 0.3, এরকমও হতে পারে। ঠিক আছে, একটা জাস্ট সিম্পল সংখ্যা দিয়ে লিখতেছি আমরা, মানে জেনারেল টার্ম দিয়ে এক্সপ্রেস করতেছি পি আর ওয়ান, ওয়ান মাইনাস পি। তো যদি ওয়ান এর জন্য লিখতে চাই, তাহলে সেকেন্ড টার্মটা হবে হচ্ছে প্রবাবিলিটি তার ওয়ান মাইনাস পি। তো তার মানে হচ্ছে গিয়ে এই ওয়ান মাইনাস পি
log of 1 minus p, তাই তো? এটি হচ্ছে কি একটা বাইনারি মেমোরিলেস সোর্সের জন্য এনট্রপির হিসাব। তো এই জিনিসটাকে যদি আমরা প্লট করার ট্রাই করি প্রবাবিলিটি রেসপেক্টে, হ্যাঁ, এই জিনিসটাকে এই যেটা আমরা পেলাম, এই জিনিসটাকে যদি আমরা প্লট করার ট্রাই করি, মনে করে লাইন তো স্ট্রেট হয় না। আচ্ছা, তো ধরেন আমাদের এক্স অক্ষ বরাবর এই প্রবাবিলিটি পি কে ফেলতেছি, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমরা এইচ অফ এক্স কে ফেলতেছি, এনট্রপি কে। তাহলে এটা দেখতে যেরকম হবে, প্রবাবিলিটি ভ্যালু কত থেকে কতর ভেতর হতে পারে? প্রবাবিলিটি ভ্যালু হতে পারে 0 থেকে 1 এর ভেতর। তো এটা ধরেন 0, সেই এটা ধরেন হচ্ছে 1, আর মাঝখানে ধরেন এটা 0.5, ধরেন এটা 0.1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ। তো এই হচ্ছে মিড পয়েন্ট আর কি। তাহলে এটাকে প্লট করলে এরকম টাইপের একটা গ্রাফ আমরা পাবো। এই গ্রাফের তাৎপর্য কি? এই গ্রাফের তাৎপর্য হচ্ছে, ধরেন আমি যদি এখানে পি এর ভ্যালু 0 বসাই, তাহলেই বুঝবেন মানে এইচ এক্স এর গ্রাফটা আসলে কিভাবে আসছে। পি এর ভিন্ন ভিন্ন ভ্যালু বসায় বসায় আমরা আসলে প্লট করছি। মনে করেন আমি যদি পি এর ভ্যালু 0 বসাই, কথা কথা, পি এর ভ্যালু যদি আমি 0 বসাই, এই যে পি এর ভ্যালু 0 এর জন্য আমি ভ্যালুটা চাচ্ছি এইচ এক্স এর। তো পি এর ভ্যালু 0 বসাইলে আমার এইচ এক্স টা কত আসবে? এইচ এক্স টা আসবে হচ্ছে মাইনাস 0 লগ 0 প্লাস 1 মাইনাস 0 লগ 1 মাইনাস 0। তো 0 লগ 0 এটা তো 0ই, আর এখানে লগ 1 আসতেছে, লগ 1 ও তো 0, তার মানে এইচ এক্স এর ভ্যালু আসলে 0। কাজে এইচ এক্স এর ভ্যালু আসলে 0ই আছে, ঠিক আছে? বা ধরেন যদি আমরা 0.5 বসাই, কথার কথা, এই পি এর ভ্যালু 0.5 বসাই, মানে মনে করেন এই পয়েন্টের জন্য ভ্যালু কতখানি, এটার ওয়াই ভ্যালুটা ধরেন আমি চাচ্ছি আর কি। পি যদি আমি 0.5 বসাই, তাহলে এইচ এক্স কত? তো এটা যদি পেতে চাই তাহলে আগের মতন ধরেন আমি পি এর ভ্যালু 0.5 বসাচ্ছি, হ্যাঁ। তাহলে যদি পি আমি 0.5 বসাই, পি হচ্ছে 0.5 বসাচ্ছি, তাহলে আমার এইচ এক্স টা আসতেছে মাইনাস 0.5 লগ 0.5, 0.5 মানে আলটিমেটলি হাফ আর কি, তাই না? 0.5 মানে আসলে আলটিমেটলি হাফ, প্লাস 1 মাইনাস 0.5 লগ 1 মাইনাস 0.5। তার মানে এখানে মাইনাস থাকবে, 0.5 মানে আসলে হাফ, হাফ লগ হাফ, প্লাস 1 মাইনাস 0.5 করলেও তো 0.5ই থাকে, মানে হাফই থাকে, কাজে প্লাস হাফ লগ হাফ। তার মানে আলটিমেটলি এখানে থাকতেছে হচ্ছে হাফ হাফ যোগ হয়ে 1 হয়ে যাচ্ছে, মানে এখানে থাকতেছে মাইনাস লগ অফ হাফ, তাই না? দুইটা হাফ যদি আমি যোগ করি, এখানে লগ হাফ 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 করে আছে, যোগ করলে এটা 1 হয়ে যাবে, কাজে মাইনাস লগ হাফ থাকবে। এখান থেকে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে লগ 2। তো লগ 2 এর ভ্যালু আর কি, যত লগ 2 এর ভ্যালু কত, লগ 2 এর ভ্যালু কত কেউ বলতে পারে না? 0.301। 0.301, তার মানে এটার ভ্যালু হচ্ছে সেই, যদি বলতে চাই এটা হচ্ছে লগ 2, বা যেটা বলে আছে 0.30, ঠিক আছে? তো এরকম করে করে আমরা প্রতিটা পয়েন্টের জন্য হচ্ছে এইচ এক্স এর গ্রাফটা আর কি প্লট করতেছি, হ্যাঁ। বা
যদি বাইনারি সোর্সের ক্ষেত্রে আমরা হিসাব করি ওই যেই ভ্যালু আর কি আমাদের আসবে ইনফরমেশনের জন্য প্রবাবিলিটির ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা। তো যদি আমরা ওয়ান এর জন্য ক্যালকুলেট করতে চাই, কথা কথা মনে করেন পি যদি আমরা ওয়ান এর জন্য বের করতে চাই, তাহলে দেখবো যে জিরো আসবে। হ্যাঁ, মনে করেন প্রবাবিলিটি যদি আমরা ওয়ান বসাতে চাই এখানে, তো ওয়ান যদি বসাই তাহলে আবার আগের মতন এই এইচ এক্স এর ভ্যালু যেটা আসবে মাইনাস, এখানে তাহলে পি এর জায়গায় ওয়ান বসাচ্ছি, লগ ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান লগ ওয়ান মাইনাস ওয়ান। তার মানে লগ ওয়ান এর ভ্যালু তো জিরো, এই পার্টটা জিরো হয়ে যাবে, আর ওয়ান মাইনাস ওয়ান করলে তো এই পার্টটাও জিরো, এটাও জিরো হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এখানে আমরা জিরো পাবো আবার। ঠিক আছে, তার মানে মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে যে একটা যে বাইনারি ডিসক্রিট মেমোরিলেস সোর্সের ক্ষেত্রে আমরা যেটা পাবো আহ সেটা হচ্ছে গিয়ে কি, সেইটা হচ্ছে গিয়ে উম, এরকম টাইপের একটা গ্রাফ পাবো যে আমাদের যখন প্রবাবিলিটির ভ্যালু জিরো তখন ইনফরমেশন কন্টেন্ট আসলে জিরো, আবার প্রবাবিলিটির ভ্যালু যখন ওয়ান তখন ইনফরমেশন কন্টেন্ট আসলে জিরো। আবার আমি একটু বলি এই কথাটা হচ্ছে এই গ্রাফের তাৎপর্য, যে যখন প্রবাবিলিটির ভ্যালু জিরো, এই যে এই পয়েন্টটা, এটার মানে হচ্ছে প্রবাবিলিটি জিরো। প্রবাবিলিটি জিরো, এই যে পি এর ভ্যালু আমরা এক্স অক্ষ বরাবর তো পি ফেলছি, প্রবাবিলিটি জিরো পেলে আমরা পাচ্ছি এইচ এক্স, এটাও জিরো পাচ্ছি। তার মানে এইচ এক্স জিরো হওয়ার অর্থ ইনফরমেশন আসলে জিরো, তাই না? এনট্রপি দিয়ে তো আমরা ইনফরমেশন কন্টেন্টই বুঝাতে চাচ্ছিলাম। তার মানে আসলে কি বলে তো, প্রবাবিলিটি জিরো হওয়ার অর্থ কি আসলে? তো এটা সার্টেন কোন জিনিস মানে হচ্ছে এক্স্যাক্টলি, প্রবাবিলিটি জিরো মানে আসলে একটা সার্টেন জিনিস, এই ঘটনা জীবনেও কোনোদিন ঘটবে না, তাই না? প্রবাবিলিটি জিরো মানে সর্ট অফ ধরেন, হ্যাঁ মানে আমি উঠতে পারি এই টাইপের ব্যাপার, তো আমি তো আসলে উঠতে পারবো না জীবনে কোনোদিন, কাজেই সর্ট অফ এই ঘটনা ঘটার প্রবাবিলিটি জিরো। তো এটা একটা সার্টেইন ঘটনা, প্রবাবিলিটি জিরো মানে এটা একটা সার্টেইন ঘটনা, এটা কোনোদিন ঘটবেই না আসলে কখন, এরকম একটা ব্যাপার। প্রবাবিলিটি জিরো মানে এটা কোনোদিন ঘটবেই না, কাজে এটা একটা সার্টেইন ঘটনা। তো সার্টেইন ঘটনা হওয়ার জন্য আমরা দেখছি যে তার ইনফরমেশনও আসলে ছিল, সার্টেইন ঘটনার জন্য ইনফরমেশনও ছিল। সিমিলারলি যখন প্রবাবিলিটি ওয়ানও কিন্তু আসলে একটা সার্টেইন ঘটনা, তাই না? এইটা মানে কি বলেন তো, এটার একটা এক্সাম্পল যদি নিতে চান, প্রবাবিলিটি ওয়ানের একটা এক্সাম্পল। প্রবাবিলিটি ওয়ান মানে হচ্ছে যেটা আসলে চিরন্তন সত্য টাইপের একটা ব্যাপার, যেটা বললাম যে আর এটাও তো সার্টেনই না। এইটাও সার্টেন ঘটনা। এক্স্যাক্টলি, প্রবাবিলিটি ওয়ান মানে হচ্ছে এটা চিরন্তন সত্য টাইপের একটা ব্যাপার, মানে এটা পুরো 100% ঘটবে, সবসময় ঘটবে, তাই না? তো প্রবাবিলিটি ওয়ান মানে তো আসলে সেটাই বুঝে, প্রবাবিলিটি ম্যাক্সিমাম প্রবাবিলিটি, মানে এটা ঘটবেই সবসময়, এটাও তার মানে আমাদের জানা সবসময়, চিরন্তন সত্য টাইপের একটা ব্যাপার। কাজে যেটা আমাদের সবসময় জানা তার জন্য কোনো ইনফরমেশন কন্টেন্ট আসলে থাকবে না, এটাও একটা সার্টেন ঘটনা। সেই জন্যই এইটার এইচ এক্সও আসলে আমরা জিরো পাচ্ছি। ঠিক আছে, এখানেও ইনফরমেশন কন্টেন্ট আসলে আমাদের জিরো। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে মোদ্দা কথা আর কি, যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম। ঠিক আছে, যে এই ইনফরমেশন কন্টেন্ট আসলে প্রবাবিলিটির সাথে রিলেটেড, তো এর বাইরে অন্য যে কোনো জায়গায় প্রবাবিলিটি ভ্যালু থাকবে। ঠিক আছে, এই জিরো আর ওয়ান এর বাদে অন্যান্য জায়গায় আমাদের হচ্ছে ইনফরমেশন কন্টেন্ট থাকবে আর কি। যেমন এটার জন্য কিছু একটা ইনফরমেশন কন্টেন্ট থাকবে, হচ্ছে যখন 0.1, 0.1 এর জন্য কিছু একটা থাকবে, হ্যাঁ, বা 0.2, এরকম অন্য কোনো ভ্যালু গুলোর জন্য আমাদের থাকবে। ঠিক আছে, ওকে, আই গেস কিছুটা ফিল পাওয়া যাচ্ছে হয়তো একটু একটু আমি কি বলতে চাচ্ছি। সার্টেন ঘটনা হলে সেখানে আসলে কোনো ইনফরমেশন কন্টেন্ট থাকবে না, যেই ঘটনাটা
আনসার্টেন মানে যেখানে একটা প্রবাবিলিটির ব্যাপার স্যাপার আছে, সেখানেই আমাদের ইনফরমেশন কন্টেন্ট আসলে থাকবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটুকুই হচ্ছে আমাদের এনট্রপির ব্যাপার ছিল। তো এনট্রপি রিলেটেড ম্যাথটা আপনাদের আছে স্লাইড, একটু ছোটখাটো একটু দেখবেন। কিছু এক্সাম্পল আছে ছোট ছোট, দেখবেন। হ্যাঁ, অবশ্যই দেখবেন। এই টাইপের ছোটখাটো ম্যাথ থাকতে পারে আপনাদের। এই প্রথম স্লাইড শেষ হয়ে গেলে একটা ছোট্ট কুইজ আমি নিয়ে নিব। হ্যাঁ, আজকের সেশনেই হয়তো প্রথম স্লাইড আমি শেষ করে দেওয়ার ট্রাই করব। আজকের সেশনে প্রথম স্লাইড শেষ করে দেওয়ার ট্রাই করব। এরপরে আপনাদের কাজ হবে আজকে থেকে পরের সেশন পর্যন্ত এটা পড়া, পরে তারপর নেক্সট সেশনে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন আপনাদের কি কি প্রশ্ন আছে। তারপরে আমরা হয়তো পরের বুধবার একটা ছোট্ট কুইজ নিয়ে নিব, ঠিক আছে? অথবা আরেকটু পরেও নিতে পারি, দেখি আজকে যদি শেষ করে ফেলতে পারি তাহলে হয়তো নেক্সট বুধবার। তবে পড়ানোর পরে মানে আমরা ডিসকাস করার পর আপনারা স্লাইডটা একবার পুরোটা গো থ্রু করবেন, তারপরে আমরা ডিসকাস করবো যে আর কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে অসুবিধা আছে কিনা, তারপরে আমরা এক্সাম দিব, ঠিক আছে? কিন্তু আপনাদের একটু পড়তে হবে, নিজে নিজে স্লাইড গুলো গো থ্রু করতে হবে। আচ্ছা, তাহলে এনট্রপির হিসাব আমরা বুঝলাম। এনট্রপির ছোটখাটো এরকম এরকম প্রবাবিলিটি দিয়ে ছোটখাটো ম্যাথ, সোজা সোজা ম্যাথ, অত কঠিন কিছু না ওটা, ইনশাল্লাহ দেখলে আপনারা পারবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই, এরপরে হচ্ছে স্লাইডে ওই অ্যাটেনুয়েশন, ডিসটরশন, ওগুলো নিয়ে জিনিসপত্র ছিল যেগুলো আমি মোটামুটি ব্যাখ্যা করছিলাম। ওগুলো যদি আবার একটুখানি মনে করাই দিই কি কি ছিল। আহ, আচ্ছা, আচ্ছা, এক্সকিউজ মি। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, ওই যে আমরা নয়েজ নিয়ে কথাবার্তা বলতেছিলাম, যে আমাদের যে চ্যানেল থাকবে, আমাদের কই ছিল ব্লগটা, এরকম যে আমাদের যদি একটা আমরা কমিউনিকেশন সিস্টেমকে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাতে চাই, তাহলে যে ইনফরমেশন সোর্স ছিল, হ্যাঁ, এই ইনফরমেশন সোর্সের জন্যই আমরা আসলে ইনফরমেশন থিওরিটা দেখলাম, যে ইনফরমেশন সোর্সে কতখানিকটা ইনফরমেশন আছে সেটা মেজার করার জন্যই বা সেটা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার জন্যই কিন্তু আমরা আসলে এই ইনফরমেশন থিওরির জিনিসপত্রগুলো দেখলাম। ইনফরমেশন থিওরি বলতে এই যে কতখানিকটা ইনফরমেশন আছে এটা আমরা কিভাবে মাপতে পারি ইনফরমেশন সোর্সের থেকে, সেগুলোই হচ্ছে আমরা এই এনট্রপি দিয়ে দেখলাম বা এইসব জিনিসপত্র, ঠিক আছে? তার মানে ইনফরমেশন সোর্স সম্পর্কে আমাদের কিছু একটা আইডিয়া হলো। আর ইনফরমেশন সোর্স কি টাইপের হতে পারে সেটাও তো আমি একটু ডিসকাস করার ট্রাই করেছিলাম, যে ওয়ান ডি সিগন্যাল হতে পারে, স্পিচ বা অডিও, হ্যাঁ, অথবা ইমেজ হতে পারে, ইমেজ একটা 2D সিগন্যাল আমরা এটা নিয়ে দেখেছিলাম, বা ভিডিও হতে পারে, ভিডিও একটা 3D সিগন্যাল, এরকম ডিফারেন্ট টাইপের ইনফরমেশন আমাদের থাকতে পারে। এবং সেই ইনফরমেশন সোর্স গুলো ইনফরমেশন আমরা কিভাবে মেজার করব, কতখানিকটা ইনফরমেশন আছে সেখানে, তার জন্য আমরা ইনফরমেশন থিওরির হেল্প নিলাম। ইনফরমেশন থিওরির জিনিসপত্র আমরা একটু দেখলাম। আচ্ছা, তাহলে এই পার্টটা গেল। এরপর যদি আবার একটু ফেরত আসি, আমরা চ্যানেল নিয়েও কথাবার্তা বলছিলাম, এটা যদি আবার একটুখানি আমি রিপিট করার ট্রাই করি। চ্যানেল বলতে একদম সহজভাবে যদি বলতে চাই, ট্রান্সমিটার আর রিসিভারের মাঝখানে যে ফিজিক্যাল মিডিয়ামটা আছে, হ্যাঁ, ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে যেই মিডিয়ামটা আছে, ফিজিক্যাল মিডিয়াম, সেটাই হচ্ছে আমাদের চ্যানেল। তো চ্যানেলের এক্সাম্পল দেওয়ার ট্রাই করেছিলাম যে এইসব জিনিসপত্র হতে পারে, যে কপার ওয়্যার হতে পারে, ট্রান্সমিটার থেকে রিসিভারের ভেতর যে সিগন্যালটা পাস করবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে সিগন্যালটা পাস করবে সেটা কপার ওয়্যারের ভেতর দিয়ে যেতে পারে, অথবা হতে পারে সেটা একদম এয়ার মিডিয়াম দিয়ে যাবে, বাতাস দিয়ে। ওয়্যারলেস কমিউনিকেশন যখন আমরা করি তখন তো বাতাসের ভেতর দিয়ে চলে যায় একদম। অথবা হতে পারে সেটা অপটিক্যাল ফাইবার, অথবা হতে পারে ইথারনেট কেবল, হ্যাঁ, অথবা কোয়েক্সিয়াল কেবল, এই টাইপের জিনিসপত্রের ভেতর দিয়ে যেতে পারে। আচ্ছা, তো এই যে মিডিয়ামের ভেতর দিয়ে যাবে, যে চ্যানেলের ভেতর দিয়ে যাবে, তখন চ্যানেলটা আসলে যে খুব একটা ভালো জিনিস না। চ্যানেল হচ্ছে এইসব টাইপের গোলমাল ইন্ট্রোডিউস করবে, যে নয়েজ ইন্ট্রোডিউস করতে পারে, ইন্টারফেয়ারেন্স ইন্ট্রোডিউস করতে পারে, হ্যাঁ, অ্যাটেনুয়েশন বা ডিস্টরশন, এইসব জিনিসপত্র ইন্ট্রোডিউস করতে পারে। তো এগুলো কোনটা কি জিনিস একটু একটু বলার চেষ্টা করেছিলাম আমি। নয়েজটা হচ্ছে একটা র্যান্ডম সিগন্যাল। র্যান্ডম সিগন্যাল মানে এইটা আসলে কোনো ইনফরমেশন ক্যারি করে না, হ্যাঁ, পুরোপুরি র্যান্ডম, এর ভ্যালু কিরকম আসবে সেটা আমরা জানি না। তো নয়েজটা যদি আমরা আর কি দেখাতে চাই, কথার কথা ধরেন টাইমের রেসপেক্টে যদি দেখাতে চাই, হ্যাঁ, তো
এটা আসলে এই টাইপের জিনিস। ধরেন নয়েজ যদি আমরা প্লট করতে চাই কথার কথা, সরি কি হলো, আমার লাইন সোজা হয় না কেন? লাইন সোজা আঁকতে আঁকতেই তো। মনে করেন নয়েজটা একদম র্যান্ডম কোনো একটা সিগন্যাল আর কি, র্যান্ডম কোনো একটা সিগন্যাল মানে হাবিজাবি কিছু। এবং নয়েজের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে। ফ্রিকোয়েন্সি বেশি মানে মনে করেন এরকম কিছু একটা, ফ্রিকোয়েন্সি বেশি মানে এটা খুব দ্রুত চেঞ্জ হয় আর কি, ভ্যালু খুব দ্রুত চেঞ্জ হয়, ফ্লাকচুয়েট, স্লো চেঞ্জিং না, অনেক হাই চেঞ্জিং একটা সিগন্যাল আর কি। ঠিক আছে, এরকম একটা ফ্লাকচুয়েশন, র্যান্ডম ফ্লাকচুয়েশন আর কিছুই না। এটাই হচ্ছে মনে করেন টাইমের রেসপেক্টে নয়েজের ভ্যালু। এটা মনে করেন এন অফ টি, নয়েজ যদি আমরা টাইমের রেসপেক্টে দেখি, মানে নয়েজের ভ্যালু প্লট করতেছি যে টি সমান 1 সেকেন্ডে নয়েজ কতটুকু, টি সমান 2 সেকেন্ডে, সেই ভ্যালু গুলো প্লট করতেছি, প্লট করে দেখতেছি। তো যদি ওরকম প্লট করে দেখি, তাহলে ভিন্ন ভিন্ন টাইমে নয়েজের ভ্যালু প্লট করলে একদম র্যান্ডম একটা জিনিস আমরা পাবো, একটা ফ্লাকচুয়েশন টাইপের জিনিস পাবো। ঠিক আছে, তো এটাই সিগন্যালের সাথে অ্যাড হয়ে যেতে পারে। তো এটা সিগন্যালের সাথে অ্যাড হয়ে গেলে কেমন হবে? আচ্ছা, একটুখানি আমি আবার বলার ট্রাই করি। তাহলে আমরা হচ্ছে ওই ইয়ে নিয়ে যদি আবার একটু বলার ট্রাই করি, নয়েজের কথা যেটা বলতেছিলাম। মনে করেন আমাদের মূল সিগন্যালটা ছিল হয়তো এরকম সোজা লাইন। মনে করেন আমাদের মূল সিগন্যালটা ছিল হয়তো এরকম কিছু একটা। এরকম ছিল, হ্যাঁ, দ্যাটস মূল সিগন্যাল। মানে এটা মনে করেন সিগন্যাল বললাম এস অফ টি, টাইমের সাথে মনে করেন আপনার কথাটা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাই না? মনে করলাম এটাই হচ্ছে আমাদের সেই সিগন্যালটা, আপনার কথাটা। ঠিক আছে, আর এর সাথে আমরা এখন যদি নয়েজকে অ্যাড করে দিই, তো নয়েজটা তো বললাম হচ্ছে এই এসটিটা হচ্ছে তাহলে আমাদের সিগন্যাল, আর মেইন সিগন্যাল যেটা বলতে চাচ্ছি, যেটাই আমরা ট্রান্সমিট করতে চাচ্ছিলাম। আমাদের ব্লকটা তো ছিল এরকম, এটা ছিল হচ্ছে ট্রান্সমিটার, তারপরে মাঝখানে ছিল হচ্ছে গিয়ে আমাদের চ্যানেল, আর এই পাশে ছিল হচ্ছে রিসিভার। তো এই ট্রান্সমিটারটা হচ্ছে, এটাই হচ্ছে সেই ট্রান্সমিটেড সিগন্যাল, মানে এসটিটা সে পাঠাচ্ছে এদিক থেকে, ট্রান্সমিটারে এসটি সিগন্যাল পাঠাচ্ছে, আপনার কথাটা যাচ্ছে। তো সবচেয়ে ভালো হইতো যদি রিসিভার এই এসটিটাই রিসিভ করতো, তাহলে আমরা সবচেয়ে খুশি হইতাম, তাই না? যে আমি যা পাঠাচ্ছি ওই সাইডে আমি এক্সাক্ট তাই রিসিভ করতেছি, সবচেয়ে খুশি হওয়ার মতন ব্যাপার। কিন্তু যেটা বললাম যে চ্যানেল তো আমাদের জীবন কঠিন করে দিবে, যে ওই পাশে আমরা আসলে এরকম সুন্দর এসটি রিসিভ করব না। আমাদের এখানে এই যে নয়েজ আছে, এই চ্যানেলের এখানে নয়েজ আছে, এটা যদি এনটি দিয়ে লিখতে চাই, তো এনটিটা যেটা বললাম যেটা একদম র্যান্ডম একটা সিগন্যাল, এবং খুব হাই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি মানে অনেক দ্রুত চেঞ্জিং আর কি, ফ্লাকচুয়েট করবে অনেক দ্রুত। এরকম কিছু একটা, হ্যাঁ, এরকম কিছু একটা ধারণা চিন্তা করলাম। তো এই নয়েজটা মূলত আমাদের যে সিগন্যাল ছিল তার সাথে অ্যাড হয়ে যাবে। নয়েজের ভ্যালু সাধারণত অনেক কম হয়, তো বড় বড় না আঁকায় একটু ছোট করে দিই। ধরেন ভ্যালু গুলোকে একটু কমাই দিচ্ছি। অনেক হাই ফ্রিকোয়েন্সির ফ্লাকচুয়েশন, তবে সাধারণত নয়েজের ভ্যালু অনেক কম হয় আর কি, হ্যাঁ, নয়েজের ভ্যালু অতটা বেশি হয়। তো তখন আমাদের মূল সিগন্যালের সাথে এই ফ্লাকচুয়েশনটা অ্যাড হয়ে যায়। আমরা এই যে রিসিভার সাইডে যে রিসিভ সিগন্যাল পাবো, এটা যে আরটি বলি, রিসিভ সিগন্যালটা হয় হচ্ছে এসটি প্লাস এনটি, এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাডিটিভ নয়েজ। হ্যাঁ, এসটিটা হচ্ছে মেইন সিগন্যাল, বা যদি বলতে চাই ট্রান্সমিটেড সিগন্যাল, এসটিটা হচ্ছে আমাদের ট্রান্সমিটেড সিগন্যাল,
এনটিটা হচ্ছে আমাদের নয়েজ, আর আরটিটা হচ্ছে আমাদের রিসিভড সিগন্যাল। তাহলে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, নয়েজটা আসলে অ্যাড হয়ে যায়। এই ধরনের নয়েজকে বলা হয় হচ্ছে অ্যাডিটিভ নয়েজ। ঠিক আছে, এই ধরনের নয়েজকে বলা হয় হচ্ছে অ্যাডিটিভ। তো এই অ্যাডিটিভ নয়েজ যখন অ্যাড হয়ে যাচ্ছে রিসিভ সিগন্যালে, তখন রিসিভ সিগন্যালটার চেহারা দেখতে যেমন হয় সেটা হচ্ছে এরকম টাইপের। ধরেন এই যে সিগন্যালটা ছিল, মনে করেন আমরা রিসিভ সিগন্যালটা কেমন সেটা একটু আন্দাজ করতে চাচ্ছি। তো এই রিসিভ সিগন্যালটা হবে হচ্ছে দুইটার যোগফল। দুইটার যোগফল মানে কিরকম, যে কথার কথা আহ এটাই তো আমাদের এসটি ছিল, তার সাথে র্যান্ডম ফ্লাকচুয়েশনটা অ্যাড হয়ে যাবে। মানে জিনিসটা দেখতে এতটা সুন্দর থাকবে না, সুন্দর না থেকে এটা বরং এইসব জায়গায় ফ্লাকচুয়েশন গুলো চলে আসবে। ধরেন যেখানে হাই পিক সেখানে হাই পিক আসলো, এই জিনিসটা এরকম এরকম হয়ে যাবে। আর জিনিসটা ভ্যালু আর অতটা সুন্দর থাকবে না। আগে যে স্মুথ ভ্যালু আমরা পাচ্ছিলাম সেই স্মুথ ভ্যালুর পরিবর্তে আমাদের র্যান্ডম ফ্লাকচুয়েশন চলে আসতেছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এটি হচ্ছে গিয়ে নয়েজের ইম্প্যাক্ট। নয়েজের ইম্প্যাক্ট হলে সিগন্যাল ভ্যালুটা এইভাবে করে চেঞ্জ হয়ে যায়, সিগন্যালটা অতটা সুন্দর থাকে না আগের মতো। সিগন্যালটা নর্মাল যে ভ্যালু ছিল সেই নর্মাল ভ্যালু থেকে ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যেতে থাকে, একটু একটু করে ফ্লাকচুয়েট করতে থাকে। আচ্ছা, তাহলে নয়েজের ব্যাপার স্যাপার আমরা বুঝলাম। তো নয়েজের বিভিন্ন সোর্স আছে, মানে কি কি টাইপের নয়েজ হতে পারে। এক্সটার্নাল বিভিন্ন জায়গা থেকে আমাদের নয়েজ আসতে পারে, বা ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকতে পারে। হ্যাঁ, যে আমাদের যেসব ডিভাইস আমরা ব্যবহার করি ওইসব ডিভাইসও আসলে নয়েজের একটা কজ হতে পারে, মানে কারণ হতে পারে। ঠিক আছে, ওই ডিভাইস গুলো থেকেও নয়েজ জেনারেট হয়। মানে মনে করেন নর্মাল একটা ডিভাইসে তো যেই টেম্পারেচারে কাজ করে, যখন ডিভাইসের টেম্পারেচার বৃদ্ধি পায়, টেম্পারেচার বৃদ্ধি পেলে ওই টেম্পারেচার ইনক্রিজ হওয়ার কারণে ওখান থেকে নয়েজও জেনারেট হয়। হ্যাঁ, এরকম টাইপের ব্যাপার স্যাপার। বা শব্দের কথা চিন্তা করলে বা রেডিয়েশনের কথা চিন্তা করলে এগুলো মূলত নয়েজ সোর্স। যখন একটা সিগন্যাল পাস হচ্ছে, তো যদি আমার এক্সটার্নাল কোনো রেডিয়েশন থাকে, এক্সটার্নাল রেডিয়েশনের কারণে ওই সিগন্যালটার ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে, তো ওটাও নয়েজের সোর্স হতে পারে, এরকম টাইপের ব্যাপার। তো নয়েজের কথা বললাম, তারপর ইন্টারফেরেন্সের কথা বলেছিলাম। আহ যে ইন্টারফেরেন্স হচ্ছে আমাদের একটা আনওয়ান্টেড সিগন্যাল। যদি আমি একটু ইন্টারফেরেন্সের কথা মনে করাই দিই, এটাও হচ্ছে একটা আনওয়ান্টেড সিগন্যাল, কিন্তু এটা নয়েজের মতন র্যান্ডম না, এটা ভ্যালিড একটা সিগন্যাল। ভ্যালিড সিগন্যাল বলতে এক্সাম্পল দিয়েছিলাম যে হয়তো আপনার বন্ধুর কথা, যেটা মানে আরেকজন মানুষের কথা, যেটা আমরা হয়তো শুনতে চাই না, আমাদের কাছে ওটার কোনো প্রয়োজনীয়তা নেই। তো ওই ধরনের জিনিসপত্র, মানে ইনফরমেশন নাই আসলে, যদিও ওটা একটা ভ্যালিড সিগন্যাল, র্যান্ডম না, কিন্তু ওইখানকার কোনো ইনফরমেশন আমাদের কাজে লাগবে না, আমাদের জন্য কোনো ইনফরমেশন ক্যারি করে না। তো ওই ধরনের জিনিসকে আমরা ইন্টারফেয়ারেন্স বলছিলাম। তো এই নয়েজ গেল, ইন্টারফেয়ারেন্স গেল। আহ তারপর আমরা অ্যাটেনুয়েশন নিয়ে কথা বলেছিলাম। অ্যাটেনুয়েশন মানে হচ্ছে সিগন্যাল ভ্যালুটা কমে যাওয়া আর কি। হ্যাঁ, আমার যে সিগন্যালটা, আমরা যে সিগন্যালটাকে পাস করতেছি সেই সিগন্যালের ভ্যালুটা আসলে কমে যাবে। তো এই কমে যাওয়াটা বোঝানোর জন্য এই সিগন্যালটা আমরা এইভাবে করে আঁকালাম, টাইমের সাথে সিগন্যাল ভ্যালুটা কমে যাচ্ছে। তো অ্যাটেনুয়েশনকে যদি আমরা ডিসট্যান্সের সাথে দেখাতে চাই, ডিসট্যান্সের সাথে সাথে অ্যাটেনুয়েশন বাড়ে আর কি, স্কোয়ার এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল যদি আমি বলতে চাই। মানে মনে করেন এই ছবিটা তো আমরা দেখানোর চেষ্টা করেছি হচ্ছে গিয়ে সিগন্যাল ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, অ্যামপ্লিটিউড আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে অ্যামপ্লিটিউড। তো এই অ্যামপ্লিটিউডটা টাইমের সাথে সাথে কমে গেছে, তাই না, সিগন্যাল ভ্যালুটা কমে গেছে। আর যদি ডিসট্যান্সের সাথে আমরা প্লট করার ট্রাই করি অ্যাটেনুয়েশনকে, মানে মনে করেন অ্যাটেনুয়েশনটা আবার একটুখানি দেখাই।
ডিস্টেন্সের সাথে যদি আমরা প্লট করার ট্রাই, তো ডিস্টেন্স যত বাড়বে অ্যাটেনিউয়েশন তত বাড়বে। হ্যাঁ, মানে আমরা যত যেতে থাকবো সিগন্যালের ভ্যালু তত কমতে থাকবে ডিস্টেন্সের সাথে যদি আমরা প্লট করার ট্রাই করি। মনে করেন সিগন্যাল ভ্যালু কথার কথা, এবার ডিস্টেন্সের রেসপেক্টে দেখতে চাচ্ছি, এই বরাবর এক্স অক্ষ বরাবর আমরা ডিস্টেন্সকে ফেলতেছি। মনে করেন ডিস্টেন্স যখন 0, তার মানে এটি হচ্ছে ট্রান্সমিটার সাইডে আছে। তো ট্রান্সমিটার সাইডে মনে করেন সিগন্যালের ভ্যালু হচ্ছে 5, কথার কথা 5 ভোল্টের একটা সিগন্যাল বা 5 অ্যাম্পলিটিউডের একটা সিগন্যাল। ডিস্টেন্স 0 মানে এটা ট্রান্সমিটার, আর মনে করেন রিসিভারটা হচ্ছে হয়তো 5 কিলোমিটার দূরে বা ধরেন 10 কিলোমিটার দূরে আছে, এটা মনে করেন 10 কিলো। হ্যাঁ, তো যখন ট্রান্সমিটারে আছে সিগন্যালের ভ্যালু 5, তো সিগন্যালটা যত ডিস্টেন্স যাচ্ছে, মনে করেন সিগন্যালটা বাতাসের ভেতর দিয়ে যাচ্ছে, তো ট্রান্সমিটার থেকে সিগন্যালটা ট্রান্সমিট করে দিল 5 ভ্যালু দিয়ে, তো সিগন্যালটা যত যেতে থাকবে তার ভ্যালু তত কমতে থাকবে। ধরেন এখানে এত খানিকটা, এখানে এত খানিকটা, এরকম ভাবে কমতে থাকবে, এরকম আর কি। এখানে যেতে যেতে হয়তো দেখা যাবে সিগন্যাল ভ্যালু অনেকখানি কমে গেছে। ঠিক আছে, এরকম টাইপের কিছু একটা আমরা পাবো। তার মানে যেটা বোঝা যাচ্ছে ডিস্টেন্সের সাথে সাথে অ্যাটেনিউয়েশন আসলে বাড়ে। অ্যাটেনিউয়েশন বাড়ার অর্থ হচ্ছে যে সিগন্যাল ভ্যালু আসলে কমতে থাকে, আগে যা ছিল তার চাইতে সিগন্যাল ভ্যালু আসলে আরো কমতে থাকে যত আমরা ডিস্টেন্স যেতে থাকবো। সিগন্যাল ভ্যালু 5 থেকে মনে করেন এরকম কমতে 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 কিছু একটা আসবে আর কি। 0 হয়ে যাবে না, হয়তো 0 না করি, আগেরটাই ভালো ছিল, মানে এরকম টাইপ একটা কিছু হয়তো হবে যে আমাদের সিগন্যাল ভ্যালুটা কমতেছে কনস্ট্যান্ট। ঠিক আছে, ডিস্টেন্সের সাথে সাথে অ্যাটেনিউয়েশনটা বাড়তে থাকে, যত সিগন্যালটা ডিস্টেন্স ট্রাভেল করবে তত সিগন্যালটার ভ্যালু কমে যেতে থাকে। তো এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আহ মাঝখানে মাঝখানে আমরা ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে রিপিটিভ রিজেনারেটর বসাই, আর অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমরা অ্যাম্পলিফায়ার বসাই। হ্যাঁ, এই জন্য যখন একটা লং ডিস্টেন্স ট্রাভেল করে সিগন্যালটা, মনে করেন এটা হচ্ছে সেই মনে করেন মিডিয়াম, মানে এই হচ্ছে ট্রান্সমিটার, এই হচ্ছে গিয়ে আমাদের চ্যানেল, আর এই হচ্ছে রিসিভার। হ্যাঁ, তো এরকম হলো, তো আমরা দেখতেছি যে এই চ্যানেলের কারণে এই 10 কিলোমিটার যে সিগন্যালটা পার হচ্ছে ট্রান্সমিটার থেকে রিসিভারে, তাতে সিগন্যাল ভ্যালু অনেক কমে যাচ্ছে, এটা খুব একটা ভালো ব্যাপার না। এই জন্য আমরা যেটা করি, যখন অ্যানালগ সিগন্যাল আমরা ট্রান্সমিট করি, অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিট করার ক্ষেত্রে আমরা এই চ্যানেলের মাঝখানে আমরা অ্যাম্পলিফায়ার বসাই। মনে করেন এই চ্যানেল, তারপরে মাঝখানে আমরা একটা অ্যাম্পলিফায়ার বসাই। আমরা আচ্ছা, এখানে একটা ছোট্ট ব্যাপার আমি একটু বলবো যে অ্যাম্পলিফায়ার বসানো আসলে খুব একটা ভালো জিনিস না। অ্যাম্পলিফায়ার বসে তারপরে ধরেন আবার চ্যানেলের পার্ট, তারপরে হচ্ছে রিসিভার। ঠিক আছে, মানে এই এই জিনিসটাই এখন আমরা এই এতটুকুতে আনছি, যে আগে শুধু নর্মাল চ্যানেল ছিল, এখন শুধু চ্যানেলের পরিবর্তে চ্যানেলের মাঝখানে আমরা একটা অ্যাম্পলিফায়ার বসাই দিচ্ছি, বসাই দিয়ে তারপরে সিগন্যালটা রিসিভারে যাচ্ছে চ্যানেলের থ্রুতে। তো কেউ বলতে পারবেন অ্যাম্পলিফায়ারের কাজ কি, সহজভাবে যদি আমাকে বলতে চান? মানে অ্যাম্পলিফায়ার তো আপনারা পড়েছেন আই গেস, বা স্যার হাফ ওয়েভকে ফুল ওয়েভ। না, অত কঠিন ভাবে চিন্তা না করি, সহজ ভাবে চিন্তা করেন যে অ্যাম্পলিফাই করে দেয়, তাই না? জি স্যার। অ্যাম্পলিফাই করে দেওয়ার অর্থ হচ্ছে কোন একটা গেইন দিয়ে গুণ করে দেওয়া।
ঠিক আছে? কোন একটা গেইন দিয়ে গুণ করে দেওয়া। যে মনে করেন সিগন্যালের ভ্যালুটা কমে গেল, মানে এমপ্লিফাই করা মানে কি বাড়ানো, তাই না? সহজ বাংলা বাংলা হিসেবে যদি বুঝতে চাই, এমপ্লিফাই করা মানে হচ্ছে বাড়ানো। যে আমার যে সিগন্যাল ভ্যালু ছিল সেই সিগন্যাল ভ্যালুটাকে আমি বাড়াই দিব। তো মনে করেন আমরা এই যে ট্রান্সমিটারের এখানে 5 ভ্যালুর একটা সিগন্যাল পাঠাচ্ছিলাম, তাই না? মনে মনে চিন্তা করলাম 5 ভ্যালুর সিগন্যাল পাঠাচ্ছিলাম। তো এটা যখন অর্ধেক চ্যানেল পার হইছে, মনে করেন এটা কমে হয়তো, কথার কথা মনে করেন 2 হয়তো হয়ে গেছে। সিগন্যাল ভ্যালুটা 5 থেকে কমে 2 হয়ে গেছে। তারপর আমরা এখানে একটা অ্যাম্প্লিফায়ার বসাইছি যার গেইন হচ্ছে মনে করেন 2। তাহলে অ্যাম্প্লিফায়ার থেকে পার হয়ে যাওয়ার পরে এই সিগন্যালটা অ্যাম্প্লিফাইড হয়ে তার ভ্যালু চলে আসবে হচ্ছে 4। হ্যাঁ? গেইন হচ্ছে 2। গেইন 2 মানে ও যেই সিগন্যাল ভ্যালু পাবে তাকে 2 দিয়ে গুণ করে দিবে, একদম বাংলা হিসাব। এই অ্যাম্প্লিফায়ারটার গেইন মনে করেন হচ্ছে 2। গেইন 2 মানে যে সিগন্যালটা 2 টাইমস হয়ে যাবে। ও যেই ভ্যালু দেখবে ওর ইনপুটে, আউটপুটে ও সিম্পলি 2 গুণ করে দিবে। হ্যাঁ? সেইজন্য এখানে গেইন 2 লিখতেছি। বা এটাকে একটু অন্য ভ্যালু দেই। মনে করেন এটা হয়তো আ ধরেন 3 হলো, কথার কথা। 5 থেকে কমে 3 হইলো। তারপরে 2 দিয়ে মাল্টিপ্লাই হইলো, কারণ গেইন আমরা 2 দিচ্ছি। অন্য কালার দিই। গেইন হচ্ছে 2। তো গেইন 2 হইলে এটা ধরেন মাল্টিপ্লাইড হয়ে 3 ইনটু 2 6 হয়ে গেল আরকি। তারপরে এটা আবার ধরেন এই চ্যানেলের ভেতর দিয়ে গেল, যে এটা কমে হয়তো ধরেন 4 হইলো। তার মানে রিসিভার এন্ডে আমরা 4 ভ্যালুর একটা সিগন্যাল পাই। তাহলে খুব একটা তো খারাপ মনে হচ্ছে না। তাই না? যে আমরা 5 ভ্যালুর একটা সিগন্যাল পাঠাচ্ছিলাম। তো আগে যখন পাঠাচ্ছিলাম সেটা মনে করেন 5 থেকে কমে এই চ্যানেলের ভেতর দিয়ে যখন গেছে, কমে এখানে হয়তো 1 হয়ে গেছে একবারে। ভ্যালুটা কমে। হ্যাঁ? আগে মনে করেন এখানে 5 ছিল। আর রিসিভার এন্ডে এটা কমে 1 হয়ে গেছে। কথার কথা। এখানে হয়তো স্যার সিগন্যাল ভ্যালু, হ্যাঁ, বলেন। স্যার সিগন্যাল ভ্যালু বলতে কি বোঝানো হয়, যে হচ্ছে এন্ট্রপিটা মানে হচ্ছে ইনফরমেশনটা? না, সিগন্যাল ও, ভ্যালু বলতে বোঝানো হচ্ছে ধরেন আমরা যে অ্যামপ্লিচিউড, সিগন্যাল ভ্যালু বলতে অ্যামপ্লিচিউড বোঝাচ্ছি। ও, অ্যামপ্লিচিউড মানে হচ্ছে ওই যে আমরা আঁকাইছিলাম না? ধরেন একটা সিগন্যালকে টাইমের জি স্যার, রেসপেক্ট। জি। হ্যাঁ, হ্যাঁ। অ্যামপ্লিচিউড মানে সিগন্যালটা টাইমের রেসপেক্টে যদি আমি মনে করেন এরকম তো একটা সিগন্যাল আমরা ধরেন আঁকালাম। মনে করেন এই অ্যামপ্লিচিউডটার ভ্যালু 5। এটা যখন যাচ্ছে এটা কমে হয়ে যাচ্ছে আচ্ছা, 1। ঠিক আছে? অ্যামপ্লিচিউড, সিগন্যাল ভ্যালু বলতে অ্যামপ্লিচিউড বোঝাচ্ছে। জি স্যার। ওকে। মানে 5 অ্যামপ্লিচিউড এর যে ভ্যালুটা ছিল সেটা কমে 1 হয়ে যাচ্ছে। মনে করেন এটা হয়তো 6 ছিল। এই 6 ভ্যালুটা কমে হয়তো 2 হয়ে যাচ্ছে। এটা মনে করেন ছিল 4 টা কমে হয়তো 1 হয়ে যাচ্ছে। এই টাইপের মানে সিগন্যাল ভ্যালু অনেক কমে যাচ্ছে। আমরা একটা সিগন্যাল ভ্যালু নিয়ে চিন্তা করতেছি এই কথা। এখন তাহলে অ্যামপ্লিফায়ার বসালে অ্যাপারেন্টলি আপেক্ষিকভাবে মনে হচ্ছে তো ভালোই। যে আগে আমার এই 5 ভ্যালুর যেই সিগন্যালটা ছিল, 5 ভ্যালুর সিগন্যালটা কোন অ্যামপ্লিফায়ার ছাড়া হচ্ছে 1 হয়ে যেত রিসিভার এন্ড চ্যানেলের ভেতর দিয়ে পাস করে। তো মাঝখানে আমি যখন একটা অ্যামপ্লিফায়ার ব্লক বসাই দিছি এরকম, তখন দেখতে পাচ্ছি যে 5 ভ্যালুর সিগন্যালটা অর্ধেক খানিকটা চ্যানেল পাস করে 3 হয়েছিল। তো অ্যামপ্লিফায়ার তাকে দ্বিগুণ বানাই দিছে। 6 বানাই দিছে। 6 বানায় দেওয়ার পরে সে আবার কমে 4 হইছে। তার মানে তো আগের চেয়ে বেটার। 5 পাঠাইছিলাম, 4 পাইছি। একটু ভালো মনে হইতেছে। কিন্তু কেউ বলতে পারবেন যে এখানে আসলে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? দেখি আপনারা চিন্তা করতে পারেন কিনা। একটু আগে আমরা নয়েজ নিয়ে কথা বলছি। তাহলে একটু চিন্তা করে বলেন তো কি হবে সমস্যাটা? স্যার নয়েজও কি বাড়বে তাহলে? এক্সাক্টলি সেই ওই ঘটনাটাই আসলে ঘটবে। এখানে আমাদের যদি এমন হতো যে শুধু পিওর সিগন্যাল আছে, কোনো নয়েজ নাই। চ্যানেল তো শুধু যে অ্যাটেনিউয়েট করতেছে তা তো না। অ্যাটেনিউয়েট যদি শুধু করতো তাইলে একটা কথা। অ্যাটেনিউয়েট করতেছে, নয়েজও এড করতেছে, ডিস্টরশনও দিতেছে, সবই করতেছে একই সাথে। তো নয়েজ যখন দিচ্ছে, এই এনালগ সিগন্যালটা তো এত সুন্দর চেহারা থাকতেছে না এরকম। বরং তার সাথে নয়েজও এড হচ্ছে, ফ্লাকচুয়েশন এড হচ্ছে। তো সিগন্যাল ভ্যালুর যেমন গেইন হবে, নয়েজেরও কিন্তু তখন গেইন হবে। হ্যাঁ? কাজে মাঝপথে এমপ্লিফাই করলে ভালো জিনিস যেমন বাড়বে, খারাপ জিনিসও কিন্তু বাড়বে। নয়েজও কিন্তু তখন এমপ্লিফাইড হবে।
এই জন্য অ্যাম্প্লিফায়ার আসলে খুব একটা ভালো জিনিস না, এটা আমি বলতে চাইলাম। যদিও অ্যাপারেন্টলি যদি বিশুদ্ধ সিগন্যাল মানে পিওর সিগন্যাল ভ্যালু যদি থাকতো তাইলে জিনিসটা ভালো হইতো, কিন্তু কথা হচ্ছে সিগন্যাল তো আর পিওর থাকে না, ওটার সাথে তো নয়েজ অ্যাড হয়, তাই না? তো নয়েজ অ্যাড হওয়ার কারণে অ্যাম্প্লিফায়ার আসলে খুব একটা ভালো কাজ করে না। হ্যাঁ, মানে মনে করেন জিনিসটা হচ্ছে এরকম, আমি ছবি এঁকে বোঝানোর ট্রাই করি। মনে করেন এটা হচ্ছে আমাদের পিওর সিগন্যাল, এখানে তো আমাদের সমস্যা যেটা বললাম, ওয়ার্নিং যেটা, যে নয়েজও আসলে অ্যাম্প্লিফাইড হয়। ঠিক আছে, নয়েজও এই অ্যাম্প্লিফায়ার দিয়ে অ্যাম্প্লিফাইড হয়। জিনিসটা কিরকম, মনে করেন আগের ছবিগুলোই আমি নিয়ে আসি। এটা ছিল আমাদের মেইন সিগন্যাল, এই দুইটা ছবিকে আমি কপি করে আনি। এসটিটা ছিল আমাদের মেইন সিগন্যাল যেটা আমরা পাঠাচ্ছিলাম কথা কথা, আর এনটিটা ছিল আমাদের নয়েজ। তো যখন আমি এই এই জিনিসটাকে অ্যাম্প্লিফায়ারের ভেতর দিয়ে পাঠালাম কথা কথা, এটাকে যখন আমি একটা অ্যাম্প্লিফায়ারের ভেতর দিয়ে পাঠালাম, তো এটার অ্যামপ্লিটিউড বেড়ে গেল। হ্যাঁ, ধরেন এটা যেটা ছিল কপি করি আমি, এটার ভ্যালু বাড়লো, তাতে আমরা খুশি। এটার ভ্যালু বাড়ার অর্থ কিরকম, যে মনে করেন সবগুলো পার্টকে আমি একটু একটু লম্বা করে দিচ্ছি টেনে টেনে। ধরেন এটা দ্বিগুণ হয়ে গেছে আর কি। সব দিকেই ভ্যালু কথার কথা দ্বিগুণ হয়ে গেছে, অ্যাম্প্লিফাইড আর কি। ঠিক আছে, এরকম হয়ে গেছে, আগে যা ছিল তার চেয়ে ভ্যালু গুলো ডাবল হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, মনে করেন এটা ছিল হয়তো 5, এই ভ্যালুটা ছিল হয়তো 5, এখন এই ভ্যালুটা যে পৌঁছাইছে 10। হ্যাঁ, সবগুলো ভ্যালুই আমরা 2 টাইমস করে দিছি অ্যাম্প্লিফায়ারের ভেতরে যাওয়ার পরে। তো এটা তো ভালো ব্যাপার, এটা তো আমরা খুশি হয়েছি, সিগন্যাল ভ্যালু বাড়লে তো আমাদের ভালোই লাগে। কিন্তু সমস্যা হচ্ছে নয়েজও তো আছে, চ্যানেল তো আর এত সুন্দর না আসলে। তো এই নয়েজও তো আসলে অ্যাম্প্লিফাইড হয়। তো নয়েজও যদি অ্যাম্প্লিফাইড হয় তাহলে তো আই গেস বুঝতে পারছেন জিনিসটা আসলে খুব একটা ভালো হবে না। আগে নয়েজের ভ্যালু গুলো কম ছিল, যেটা বলছিলাম নয়েজ অনেক হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল হয়, তবে নয়েজের অ্যামপ্লিটিউড সাধারণত কম থাকে। হ্যাঁ, নয়েজের অ্যামপ্লিটিউড সাধারণত কম থাকে, নয়েজ অতটা হাই অ্যামপ্লিটিউডের সিগন্যাল। কিন্তু আমরা তো অ্যাম্প্লিফাই করতেছি কারণ আমাদের অ্যাম্প্লিফাই করা দরকার ছিল। তো অ্যাম্প্লিফাই হলে নয়েজের ভ্যালু কিন্তু এখন বেড়ে যাবে, নয়েজটা অ্যাম্প্লিফাই করতে একটু প্যারা হবে আমার, তারপরও চেষ্টা করি। আই গেস আপনারা ফিল পাচ্ছেন আমি কি বুঝাতে চাচ্ছি, সেটার একটা ফিল আই গেস পাচ্ছেন। নয়েজটাও আসলে আগের চাইতে বড় হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হবে। তার মানে এখন যদি আমি এই দুইটাকে অ্যাড করি, তার মানে রিসিভার এন্ডে তো আমার অ্যাম্প্লিফাইড সিগন্যাল দুইটা যোগ হবে, তাই না? তো রিসিভার এন্ডে তার মানে যখন আমি যোগ করার ট্রাই করব, এই সিগন্যালটার সাথে একটা হাই নয়েজও আসলে add, যেটা একটা সমস্যা, খুব একটা ভালো না। এইটার সাথে এই যে ফ্লাকচুয়েশন গুলো আগের চেয়ে বেশি হবে। আগে যা ফ্লাকচুয়েশন ছিল এখন তার চাইতে এই ফ্লাকচুয়েশন গুলো বড় বড় আসবে। ঠিক আছে, আই গেস কিছুটা বুঝতে পারছি, যদি আমি খুব একটা সুন্দর আঁকাতে পারতেছি না, কিন্তু কিছুটা বুঝাতে পারছি যে কি হইলো। আচ্ছা, তো তার মানে বটম লাইন যেটা দাঁড়াচ্ছে, যে অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা খুব একটা ভালো জিনিস না, এটার একটা ফিল আমরা পেলাম। তো অ্যাম্প্লিফায়ার যেটা বললাম ব্যবহার করা হয় হচ্ছে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে।
তো এই জিনিসটাকে এড়ানোর একটা উপায় আছে, একটা ভালো উপায় আছে। এই নয়েজের গোলমালটাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই, অ্যাভয়েড করার একটা উপায় হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশন করা, ডিজিটাল সিগন্যালে ট্রান্সমিট করা। ঠিক আছে, এই অ্যানালগ সিগন্যালে ট্রান্সমিট না করে ডিজিটাল সিগন্যালে ট্রান্সমিট করা। ডিজিটাল সিগন্যালে ট্রান্সমিট করার অর্থ কি? তখন আমরা যেটা করি, মাঝখানে আমরা হচ্ছে রিপিটিভ রিজেনারেটর বসাই। তার আগে বুঝতে হবে যে ডিজিটাল সিগন্যাল মানে। আগের দিন আমি একটু ডিজিটাল বা যে ডিসক্রিটের কথাবার্তা বলতেছিলাম, যদি একটু রিপিট করে আসি। বলছিলাম জানি, এই যে ছবি এঁকে বোঝানোর ট্রাই করতেছিলাম। তো ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে ডিসক্রিট কিছু ভ্যালু আমরা পাঠাবো, মানে সার্টেন কিছু ভ্যালু, এরকম কন্টিনিউয়াস ভ্যালু পাঠাবো না। হ্যাঁ, ধরেন ডিজিটাল সিগন্যালে হয়তো শুধু 5 থাকবে আর 0 থাকবে, মানে হাই আর লো। হ্যাঁ, আপনারা তো ইয়ে পড়েছেন 3 ও 1 আই গেস, মানে হচ্ছে যেটা আপনাদের কি 3 ও 1 জানি কি, মানে ডিএলডি আর কি বলতে, তাই না? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো ওইখানে মূলত আমরা 0 0 1 নিয়ে কাজ করেছি না, বাইনারি। তো আমরা যেটা করতে পারি, আমরা একটা অ্যানালগ সিগন্যালকে আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ফেলতে পারি। হ্যাঁ, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ব্যবহার করে আমরা দেখবো, এই কোর্সে আমরা দেখবো অ্যানালগ কিভাবে আমরা ডিজিটাল বানাতে পারি। তো ডিজিটাল বানায় ফেলার পর ওই ডিজিটাল সিগন্যালটাকে আমরা ট্রান্সমিট করার চেষ্টা করি। ডিজিটাল সিগন্যালটাকে ট্রান্সমিট করলে সুবিধা হয় যেটা, একটুখানি আমি বলি তাহলে আপনারা ফিল করতে পারবেন। এই অ্যানালগ সিগন্যালে তো অনেকগুলো ভ্যালু হতে পারে, মানে কন্টিনিউয়াস যে কোনো ভ্যালু হতে পারে এই সিগন্যালটা। কিন্তু ডিজিটাল সিগন্যাল গুলো দেখতে হয় হচ্ছে এরকম। যদি আমি একটু ডিজিটাল সিগন্যালটাকে বোঝানোর ট্রাই করি, একটা ডিজিটাল সিগন্যালে ধরেন 0 আর 5, এটা ছাড়া আর কিছু এক্সিস্ট করে না। এটা ধরেন টাইম, তো একটা ডিজিটাল সিগন্যাল দেখতে এরকম হতে পারে যে হাই লো, হাই, তারপরে লো, তারপরে আবার মনে করেন লো, তারপরে মনে করেন আরো একটা লো, তারপরে হাই, তারপরে হাই, বা দুইটা হাই দিই, তারপরে মনে করেন হয়তো একটা লো, তারপরে হাই, এরকম। এই ধরনের সিগন্যালকে বলা হয় হচ্ছে ডিজিটাল সিগন্যাল, মানে যেখানে সার্টেন কিছু ভ্যালু পসিবল। এখানে আমরা ধরেন দুইটা ভ্যালু কনসিডার করছি, যে এই 5 পসিবল হয়তো আর 0 পসিবল, এর বাদে আর কোনো কিছু পসিবল। কিন্তু অ্যানালগ সিগন্যালটার কিন্তু যে কোনো ভ্যালু পসিবল ছিল। যে কোনো ভ্যালু পসিবল বলতে এই 10 থেকে শুরু করে মনে করেন এটা যদি আমরা -15 করি, কথার কথা কিছু একটা, এর ভেতর যে কোনো কিছু হতে পারতো। ঠিক আছে, এটাকে যদি আমরা ধরেন যদি -7.5 চিন্তা করি, এখানে কিন্তু যে কোনো ভ্যালু হতে পারতো, সিগন্যাল ভ্যালু যে কোনো কিছু হতে পারে। কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে সিগন্যাল ভ্যালু স্পেসিফিক কিছুই হতে পারে, যেমন 5 আর 0, তা বাদে আর হবে না কিছু। তো এই ধরনের সিগন্যালের সুবিধা আছে, এই ধরনের সিগন্যালকে যদি আমরা ট্রান্সমিট করার চেষ্টা করি তাতে সুবিধা আছে। তো তখন আমরা যেটা করি, ডিজিটাল সিগন্যালকে যদি আমরা ট্রান্সমিট করার ট্রাই করি, তখন এই তো আমাদের ট্রান্সমিটার, তারপরে মনে করেন এই চ্যানেল, আর হচ্ছে এদিকে রিসিভার ছিল। তো আমরা এখন চ্যানেলের মাঝখানে যেই জিনিস বসাবো তার নাম হচ্ছে রিপিটিভ রিজেনারেটর। এটা অ্যাম্পলিফায়ারের মতন না, অ্যাম্পলিফায়ার চেয়ে একটু ভিন্ন, এবং এটা আসলে বেশ কনভেনিয়েন্ট, সুবিধাজনক। কিরকম জিনিস, মনে করেন এই ট্রান্সমিটার, কেউ গেস করতে পারতেছেন আসলে ওটা কিরকম জিনিস হবে? চিন্তা করে বলেন তো। এই মাঝখানে আমরা বসাচ্ছি যে জিনিস, তার নাম হচ্ছে রিপিটিভ রিজেনারেটর।
আচ্ছা একটু বড় করি এটাকে, এই জিনিসটাই তো আমাদের হিরো এখনকার। অ্যাম্পলিফায়ার বসাই নেই, বসাইছি হচ্ছে রিপিটিভ রিজেনারেটর, তারপর ধরেন আবার চ্যানেল, তারপরে হচ্ছে মনে করেন আমাদের রিসিভার। তো এই চ্যানেল হচ্ছে এই পার্টটুকু, হ্যাঁ, মাঝখানে আমরা রিপিটিভ রিজেনারেটর বসাইছি। তো রিপিটিভ রিজেনারেটর করে যেই কাজটা, সেটা হচ্ছে লজিক লেভেলের সাথে কম্পেয়ার করে। কম্পেয়ার করে কিরকম, ধরেন এই তো প্রথম যেই ভ্যালুটা ছিল আমাদের 5, এটা তাই না, প্রথম যে সিগন্যাল ভ্যালুটা ছিল 5। তো মনে করেন ট্রান্সমিটার এখান থেকে আমরা 5 দিলাম, তো এটা চ্যানেলের ভেতর দিয়ে যখন গেল, এটা কমে মনে করেন 3 হয়ে গেল। আচ্ছা, এই রিপিটিভ রিজেনারেটর যেই কাজ করে, এই আসলে লজিক লেভেলের সাথে কম্পেয়ার করে। এটা মূলত একটা কম্পারেটর। আপনাদের যদি কম্পারেটরের কথা মনে থেকে থাকে, কম্পারেটর কি করতো মনে আছে? আপনার অপ অ্যাম্পে আই গেস পড়েছিলেন কম্পারেটর। আচ্ছা যাই হোক, কম্পারেটর মূলত যেই কাজ করে থাকে, সেটা হচ্ছে ও একটা থ্রেশহোল্ড ভ্যালুর সাথে কম্পেয়ার করে। মনে করেন এখানে আমরা একটা থ্রেশহোল্ড ভ্যালু সেট করে দিলাম 2.5, এটাকে আমরা বলছি থ্রেশহোল্ড ভ্যালু। থ্রেশহোল্ড ভ্যালু মানে যে ও এইটার রেসপেক্টে কম্পেয়ার করবে। হ্যাঁ, এটা মনে করেন 2.5। তো কম্পারেটর যেই কাজ করবে, ওর কাছে যে সিগন্যাল ভ্যালুটা আসবে, ও কম্পেয়ার করে দেখবে যে থ্রেশহোল্ডের চেয়ে বড় নাকি থ্রেশহোল্ডের চেয়ে ছোট। ঠিক আছে, এটা কিন্তু ডিজিটাল সিগন্যাল, কাজে ও যেই কাজ করবে, এই 5 এর সিগন্যালটা কমে হয়ে গেছিল 3 তে। তো ও কম্পেয়ার করবে যে এই 3 টা কি থ্রেশহোল্ডের চেয়ে বড় কিনা, 3 টা কি গ্রেটার দেন থ্রেশহোল্ড কিনা। যদি 3 টা গ্রেটার দেন থ্রেশহোল্ড হয়, ও তাহলে এটাকে 5 বানাই দিবে, মানে ওয়ান লজিকে উঠাই দিবে। 5 দিয়ে তো আমরা ওয়ান লজিক বোঝাচ্ছি। আর যদি এই সিগন্যাল ভ্যালুটা থ্রেশহোল্ডের চাইতে কম হতো, তাহলে হচ্ছে ওইটাকে 0 বানাই। ঠিক আছে, এখানে তো পসিবল জিনিস আমাদের দুইটাই, হয় 5 নাহলে 0। তো যেহেতু আমাদের সিগন্যাল ভ্যালু এখন 3, ওইটাকে ধাক্কা দিয়ে আবার 5 এ উঠাই। তো 5 এ উঠে যাওয়ার পরে মনে করেন এটা আবার চ্যানেলের ভেতর দিয়ে গেল, এটা হয়তো 5 থেকে কমে আবার 3 হইলো। এই পাশে মনে করেন আমাদের রিসিভার সাইডে আরেকটা এই টাইপের রিজেনারেটর আছে বা কম্পারেটর আছে। তো এই আরেকটা কম্পারেটর থাকলে সে আরেকবার কম্পেয়ার করবে থ্রেশহোল্ড ভ্যালুর সাথে, কম্পেয়ার করে সেইটাকে আবার ধাক্কা দিয়ে 5 এ উঠে। ঠিক আছে, এখানে যেহেতু মাত্র দুইটাই ভ্যালু পসিবল, কাজে নয়েজ কিন্তু এখানে ওইভাবে হ্যাম্পার করতে পারতেছে না যে আমার আইদার 5 অর 0, মাঝামাঝি কোনো কিছু এখানে পসিবল। কাজে আমি যদি দেখি যে সিগন্যালটা থ্রেশহোল্ডের চেয়ে বড় আছে, মানে 2.5 এর চেয়ে বড় আছে, আমি ধাক্কা দিয়ে ওটাকে 5 এ উঠাই দিব, মানে লজিক পয়েন্ট। আর যদি দেখি যে ওটা কমে আসতেছে, তাহলে ওটাকে নিচে নামাই দিব। ঠিক আছে, মাঝামাঝি যেহেতু কোনো কিছু এখানে পসিবল না, কাজেই এই ডিজিটাল ট্রান্সমিশন আসলে আমাদের অনেকখানি হেল্প করে। ঠিক আছে, নয়েজ এখানে অতটা ইম্প্যাক্ট ফেলতে পারে না। এই আইডিয়াটা কি বোঝা গেল নাকি আরেকবার বলবো, বলেন তো একটু। স্যার বুঝছি স্যার, এটা কি হচ্ছে নয়েজ মার্জিন, মানে এটাকে কি হচ্ছে নয়েজ মার্জিন বলে? আহ নয়েজ মার্জিন আমরা ঠিক ওরকম বলি না। নয়েজ মার্জিন বলি হচ্ছে আমরা কতটুকু নয়েজ অ্যালাউ করতে পারি। নয়েজ মার্জিন মানে হচ্ছে যে আমাদের যে ম্যাক্সিমাম পসিবল অ্যালাউড সিগন্যাল লেভেল, তার ভেতর আমরা কতটুকু নয়েজ অ্যালাউ করতে পারি। মানে ধরেন এখানে আমাদের নয়েজ মার্জিন হবে 2.5 এর মতো। এই যে ম্যাক্সিমাম আমাদের যে সিগন্যাল ভ্যালু ছিল, এটা থ্রেশহোল্ডের চেয়ে নিচে নেমে গেলেই তো বিপদ। কাজে কতটুকু নয়েজ আমরা অ্যালাউ করতে পারবো, আমরা নয়েজ অ্যালাউ করতে পারবো হচ্ছে এই 2.5 পরিমাণ। নয়েজ মার্জিন ঠিক বলা উচিত হবে না এটা, নয়েজ মার্জিনটা একটু অন্য জিনিস। নয়েজ মার্জিন মানে হচ্ছে কতটুকু নয়েজ আমরা অ্যালাউ করতে পারি যাতে করে লজিক লেভেল চেঞ্জ না হয়, সেটা ছিল হচ্ছে নয়েজ মার্জিন। ঠিক আছে, জি ঠিক স্যার। আছে। এখানে যেমন আমরা 2.5 পরিমাণ পর্যন্ত নয়েজ অ্যালাউ করতে পারি, কাজে নয়েজ মার্জিন 2.5। তো ওরকম ভাবে চিন্তা না করি, সহজভাবে চিন্তা করি যে যখন আমরা ডিজিটাল ট্রান্সমিশন করতেছি, তখন তো আমার
পসিবল কেস মাত্র দুইটা, হয় 5 নাইলে 0। কাজেই আমার এখানে ডিসাইড করা সোজা, তাই না? নয়েজ যতই ধাক্কাধাক্কি করুক না কেন, নয়েজ ধাক্কা দিয়ে নিচে নামাইলো, কিন্তু আলটিমেটলি আমার সিগন্যালটা তো আবার, মানে মনে করেন জিনিসটা এরকম ছিল হয়তো, আমি একটু যদি বলার ট্রাই করি, এই যে 5 এর যেই পোর্শনটুকু, এই 5 এর পোর্শনটুকু মনে করেন ধাক্কা খেয়ে এখানে আসছে। আমি এটা যদি আঁকার ট্রাই করি এখন, জাস্ট 5 এর পোর্শনটা এটা ছিল মনে করেন 5। তো এইটা যখন এই যে পার হইছে, এটা ধরেন এখানে আসছে এরকম ভাবে, এটা কমে 3 হয়ে গেছে, এবং তার সাথে মনে করেন নয়েজও অ্যাড হয়েছে, এরকম নয়েজও অ্যাড হয়েছে। কিন্তু তাতে খুব একটা সমস্যা নাই, কারণ এটা তো আমাদের থ্রেশহোল্ডের চেয়ে এখনো উপরেই আছে। থ্রেশহোল্ডটা তো মনে করেন 2.5 এখানে। নয়েজ, আচ্ছা একটু বড় করে আঁকি আমি। মনে করেন 5 ভ্যালুর সিগন্যাল ছিল, সেটাকে আমরা পাঠাচ্ছি, তো 5 এর সিগন্যালটা কমে হয়ে গেছে 3, তা ঠিক আছে, এবং তার সাথে নয়েজও অ্যাড হয়েছে, একটা ওই যে স্মল ফ্লাকচুয়েশনও কিন্তু আমি দিচ্ছি। তো স্মল ফ্লাকচুয়েশন থাকুক, এখনো তো আমার থ্রেশহোল্ডটা মনে করেন 2.5 এখানে, তো 2.5 এর চেয়ে উপরেই তো আছে। কাজে 2.5 এর উপরে হলে আমরা এই রিপিটিভ রিজেনারেটর যেই কাজ করবে, নয়েজটাকে এখন পুরোপুরি ইগনোর করবে। মানে সে এখন নয়েজকে তো আমরা এখানে আর অ্যাম্পলিফাই করবো না, এটা যেহেতু ডিজিটাল সিগন্যাল। ও তখন যেই কাজ করবে, এই 3 এর ভ্যালুটাকে আবার 5 এ উঠাই দিবে। 5 এ উঠাই দেওয়া মানে একদম প্লেন সিগন্যাল বানাই, এরকম জিনিস বানাই। এটাই হচ্ছে সুবিধা, যে আগে আমার নয়েজ ছিল এই 3 তে নেমে আসছিল, আমার সিগন্যাল ভ্যালুটা কমে অ্যাটেনিউয়েটেড হয়ে 5 টা কমে 3 হয়ে গেছিল, এবং তাতে নয়েজও অ্যাড হয়েছিল। কিন্তু তারপরও তো ওটা আমার থ্রেশহোল্ড ভ্যালুর চেয়ে উপরে আছে। তো যখনই থ্রেশহোল্ড ভ্যালুর চেয়ে উপরে থাকবে, আমার এই সিগন্যাল ভ্যালুটা যখনই থ্রেশহোল্ডের চেয়ে উপরে থাকবে, ওটাকে আমি ধাক্কা দিয়ে একদম পুরো 5 এর পিওর সিগন্যাল বানাই। কারণ আমি তো বুঝতেছি এটা লজিক লেভেল 1, তাই না? মাঝামাঝি তো কিছু নাই। অ্যানালগ সিগন্যাল হলে যেমন আমার সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে হতো, মানে সবগুলো ভ্যালুকেই বাড়াতে হতো, কিন্তু এখানে তো ভ্যালু একটাই মাত্র পসিবল, 5 অথবা 0। আমি বুঝতেছি যে তো আমার 5 ভ্যালুটা কমেই 3 হয়েছে, কাজেই আমরা নয়েজটাকে একদম বাদ দিয়ে দিচ্ছি, জাস্ট কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করে দেখতেছি যে কত, তারপর ওটাকে আবার পিওর 5 এ উঠাই দিচ্ছি, নয়েজ কিন্তু বাদ। এখন কি আরেকটু বোঝা গেল আগের চাইতে ভালো? মানে মূলত নয়েজটা এখানে আমরা বাদ দিয়ে দিতেছি, কারণ যেহেতু আমি বুঝতেছি যে আমার ভ্যালু এখানে 5 টা কমেই 3 হয়েছে, নয়েজ অ্যাড হয়েছে, তা ঠিক আছে। 3 হওয়ার কারণে ওটাকে আমরা আবার ধাক্কা দিয়ে পিওর একটা 5 এ উঠাই দিচ্ছি। বুঝা গেল কি কিছুটা আগের চাইতে নাকি? জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে। এইটাই হচ্ছে গিয়ে মূলত রিপিটিভ রিজেনারেটর অ্যাডভান্টেজ, সুবিধা। হ্যাঁ, এটাই হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশনের সুবিধা। ডিজিটাল ট্রান্সমিশন বা ডিজিটাল সিগন্যাল গুলো নয়েজ ইমিউন। এই জিনিসটাকে আমরা, ডিজিটাল ট্রান্সমিশনকে আমরা বলতে পারি এখানে নয়েজ ইমিউনিটি ভালো। আচ্ছা, এটা বলি আজকে শেষ করি, আমার আরেকটা ক্লাস লাগবে, আমি আরেকটা ক্লাস নিব, তারপর আপনাদের কুইজের ব্যাপারে বলবো। হ্যাঁ, নেক্সট উইকে সোমবার তো ইনশাআল্লাহ আপনাদের সাথে ক্লাস। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, জাস্ট চ্যাট বক্সে আইডিটা লিখে দেন। ডিজিটাল ট্রান্সমিশন হচ্ছে নয়েজ ইমিউনিটি বেটার। একটু কাইন্ডলি সবাই চ্যাট বক্সে আইডিটা লিখে দেন, জাস্ট আইডি লিখে দিলেই হবে। ঠিক আছে? নয়েজ ইমিউনিটি বেটার মানে আসলে নয়েজ এখানে ইমপ্যাক্ট ফেলতে পারে না অতটা। ঠিক আছে, এই এই হচ্ছে গিয়ে মূলত যদি বলতে চাই, আমাদের নয়েজের ইমপ্যাক্টকে আমরা এইভাবে করে চাইলে ইয়ে করতে পারি, মিটিগেট করতে পারি, নালিফাই করে দিতে পারি ডিজিটাল ট্রান্সমিশনের হেল্প নিলে। এই রিপিটিভ রিজেনারেটর, এটাকে বলা হচ্ছে রিজেনারেটর, তাই জন্য এটাকে বলা হয় রিজেনারেটর, এটাকে অ্যাম্পলিফায়ার বলা হয়নি, এটাকে বলা হয়েছে রিজেনারেটর। রিজেনারেট মানে যে নতুন করে জেনারেট করে দিতে পারে। তো কাজে এখানে নতুন করে জেনারেট হচ্ছে 5 এর যে সিগন্যালটা,
সেটা নতুন করে আবার জেনারেট হচ্ছে, রিজেনারেট হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনাদের যেসব জিনিসপত্র আছে, তাহলে আমরা নয়েজ নিয়ে কথা বললাম, অ্যাটেনুয়েশনের জিনিসটা বোঝানোর ট্রাই করলাম, ডিস্টরশন নিয়ে তো বলছিলাম যে ফেজ শিফট হয়ে যায়। ফেজ শিফট হয়ে যাওয়া মানে হচ্ছে একটা টাইম ডিলে টাইপের চলে আসে, ওই দিন ছিল ডিস্টরশন নিয়ে বলছিলাম, যে ডিস্টরশন মানে সিগন্যালটা শিফটেড হয়ে যায়, একটা টাইম শিফট চলে আসে। তো এই টাইম শিফট হলে এরও কিছু গোলমাল আছে, এটা নিয়ে আবার আমি ইনশাআল্লাহ ডিসকাস করবো না। এটা আসলে আরেকটা টার্ম আছে আইএসআই, ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। ডিস্টরশনের কারণে আইএসআই হয়, ইন্টারফারেন্স হয়। আমাকে গতদিন আপনারা জিজ্ঞেস করতেছিলেন, হ্যাঁ। তো এই ডিস্টরশনের কারণে এক ধরনের ইন্টারফারেন্স হয়, ইন্টার সিম্বল ইন্টারফারেন্স বলা হয় আইএসআই, ওটার একটা ইম্প্যাক্ট থাকে এখানে, ওটাও একটুখানি দেখবো না। আর আর কি ছিল, আচ্ছা এরপর আরো ছোটখাটো টুকটাক কিছু জিনিস আছে, এরপরে ব্যান্ডউইথ থেকে কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা নেক্সট দিন কথা বলবো। ব্যান্ডউইথের আইডিয়াটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। হ্যাঁ, বলতে চাচ্ছেন? আচ্ছা, তো ব্যান্ডউইথ কিছু জিনিসপত্র আমরা দেখবো আর কি। আর ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা হয়তো প্রথম স্লাইড শেষ করবো, তারপরে আপনাদের কুইজের ডিক্লারেশন দিব। ঠিক আছে? ওই প্রথম স্লাইডটার উপর আপনাদের প্রথম কুইজটা হবে। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? আজকে আমরা মোটামুটি যতটুকু পড়লাম এই পর্যন্ত কারো কোয়েরি আছে? আচ্ছা, ঠিক আছে, যদি এই পর্যন্ত কারো কোনো কোয়েরি না থাকে তাহলে আই গেস আজকের সেশন আমরা এখানেই শেষ করতে পারি। নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ, আপনারা কিন্তু স্লাইড গুলো একটু দেখবেন, আমি বারবার করে বলতেছি, হ্যাঁ। আচ্ছা, রেকর্ডিংটা স্টপ করি, স্লাইড গুলো কিন্তু একটু দেখবেন।